তো এই মুহূর্তে আর কথা নয়, আমি চলে যাচ্ছি আমার হাতে থাকা প্রথম মেইলটিতে। বরকত ভাই আসলে যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাতুল ভাই সহ ভূতবেলার সকল শ্রোতাদের প্রতি আমার সালাম। আমি জাহিদুল ইসলাম বরকত। আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িসার থিরোপাড়া গ্রামে। আমি একজন ইতালি প্রবাসী, তাই আমি চাই বরাবরের মতো আজকেও আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। রাতুল ভাই, আজকে যে ঘটনাটি লিখছি এটি আমার খুব কাছের বন্ধু রিয়াদের থেকে সংগ্রহ করা। রিয়াদ দীর্ঘ 6 বছর সৌদি আরবে থাকার পর গত 2019 সালে বাংলাদেশের ছুটিতে এসেছিল। আর সে সময়ই রিয়াদের সাথেই মূলত এই ঘটনাটি ঘটে। তাই আমি রিয়াদের মতো করেই ঘটনাটি লেখার চেষ্টা করলাম। ঘটনার সময়কাল 2019 সালের জুন মাস। সেই সময়টা বাংলাদেশে বেশ গরম পড়েছিল। আমি বাংলাদেশে আসার 1 সপ্তাহের মাথায় আমার নানা বাড়িতে সবার সাথে দেখা করতে চলে যাই। রাতুল ভাই, একটা বিষয় বলে রাখা ভালো, আমার কোনো মামাতো ভাই ছিল না। তাই আমি নানু বাড়িতে গেলে ঘোরাঘুরি করার মতন তেমন সমবয়সী কেউ ছিল না। তবে নানা বাড়ির পাশেই আমার এক সিনিয়র ভাই ছিলেন। সেই ভাইয়ের নাম ছিল হানিফ। হানিফ ভাই আমার বয়সে বড় হলেও নানি বাড়ি গেলে সেই ছোটবেলা থেকেই আমি তার সাথেই চলাফেরা করতাম। আমি সৌদি আরবে যাওয়ার পর হানিফ ভাইয়ের সাথে এক প্রকার যোগাযোগ বন্ধই হয়ে যায়। ঘটনার দিন দুপুরবেলা আমি আবার নানি বাড়িতে চলে যাই। উদ্দেশ্য ছিল বাড়ির সবার সাথে দেখা করে বিকেলে আমাদের বাড়িতে চলে আসব। তবে 6 বছর পর নানি বাড়িতে যাওয়ায় কেউ আমাকে এক প্রকার আসতেই দিতে চাচ্ছে না। সবার জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে সেই রাতে নানি বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেই। আমি আগেই বলেছিলাম আমার নানু বাড়িতে আমার সমবয়সী কেউ ছিল না। তাই আসর নামাজ পড়ে ঘোরাঘুরি করার সময় নানিদের স্থানীয় বাজারে যাওয়ার সিদ্ধান্ত নেই। রাতুল ভাই, আমাদের নানি বাড়ির পাশেই বাজারের পাশে একটা গণকবর স্থান রয়েছে। আমরা ছোটবেলা থেকেই সেই কবরস্থানকে বড় কবরস্থান বলেই ডাকতাম। যাই হোক, এই কবরস্থানের পাশেই একটা বড় খেলার মাঠ ছিল। তার পাশেই আমার নানি বাড়ির সেই স্থানীয় বাজারটি। আমি নানি বাড়ি থেকে বের হয়ে একটা অটোতে করে বাজারের দিকে যাওয়ার জন্য রওনা হলাম। তবে বাজারে ঢোকার আগেই দেখলাম সেই খেলার মাঠে স্থানীয় ছেলেপেলেরা ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলা দেখে আমি সেই অটো ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব, আমাকে এখানেই নামিয়ে দিন। এরপরে পকেট থেকে মানিব্যাগ বের করে ড্রাইভার সাহেবকে ভাড়া দিয়ে মাঠের পাশে সেই সবুজ ঘাসে বসে ক্রিকেট খেলা উপভোগ করছি। আর হঠাৎ করেই সেই ছোট্টবেলার আমার গ্রামের মাঠের ক্রিকেট খেলার কথা মনে পড়ে গেল। আর সেই সাথে মনে পড়ে গেল আমার নানির বাড়ির পাশে সেই হানিফ ভাইয়ের কথা। মনে মনে ভাবছিলাম, হানিফ ভাইয়ের সাথে দেখা হলে তার সাথে অন্তত বিকেলটা কাটাতে পারতাম। এইসব চিন্তা করতে করতে চারিদিক থেকে পবিত্র মাগরিবের আজান দিয়ে দিল। আজান ভেসে আসছে আমার কানে। আজান শেষ হতেই মাঠের সবাই খেলা শেষ করে যে যার যার বাড়িতে যেতে শুরু করলো। আমিও এবার বাজারের ভেতর প্রবেশ করলাম। এই 6 বছরে বাজারে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ছোটবেলা যখন আমি আমার নানি বাড়িতে আসতাম তখন নানার সাথে বহুবার এই বাজারে এসেছিলাম। সব স্মৃতি যেন চোখের সামনে ভেসে আসতে লাগলো। বেশ কিছু সময় বাজারে কাটানোর পর আমি অনুভব করলাম হালকা ক্ষুধা লেগেছে। তাই বাজারের একটি দোকান থেকে খাওয়ার জন্য একটা কেক আর একটা কলা নিলাম। কেক আর কলা নিয়ে সেই দোকানদারকে দাম পরিশোধ করার জন্য যখনই মানিব্যাগটা বের করার জন্য পকেটে হাত দেই, তখনই লক্ষ্য করলাম আমার পকেটে আমার মানিব্যাগটা নেই। অবাক করা বিষয়, প্যান্টের সবগুলি পকেট ভালো করে খুঁজেও কোথাও আমার মানিব্যাগটাকে খুঁজে পেলাম না। তার মানে মানিব্যাগটা কোথাও পড়ে গেছে। দোকানদারকে কলা আর কেক ফেরত দিয়ে আমি তৎক্ষণাৎ চলে যাই সেই ক্রিকেট খেলার মাঠে, যেখানে আমি অটো থেকে নেমে খেলা দেখার জন্য বসেছিলাম। আকাশে চাঁদের আলোয় মাঠের চারপাশ বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। তবু পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মাঠের যে স্থানটায় বসেছিলাম সেই স্থান সহ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকি আমি। কোথাও কোথাও আমার মানিব্যাগ খুঁজে পাচ্ছিলাম না।
অনেক খোঁজাখুঁজি দেখে এমন অবস্থায় রাস্তা দিয়ে চলাচল করা কয়েকজন পথচারী আমাকে দেখে কৌতূহল নিয়ে বলেন, কে আপনি, আর এই রাতে কী বা খোঁজাখুঁজি করছেন এখানে? আমি তাদেরকে আমার মানিব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনাটা বলি। রাতুল ভাই, একটা কথা বলে রাখি, এই মানিব্যাগের ভেতর আমার সৌদি আরবের কাজ করার পারমিট ছিল। সুতরাং মানিব্যাগটা খুঁজে পাওয়া আমার জন্য কতটা জরুরি ছিল আপনি হয়তো অবশ্যই তা উপলব্ধি করতে পারবেন। যাই হোক, আমার কথা শুনে সেই পথচারীরাও অনেক খোঁজাখুঁজি করলো আমার সাথে। হঠাৎ একজন পথচারী আমাকে বলল, ভাই, একটু আপনার বাড়িতে ফোন দিয়ে দেখেন তো আপনি আপনার বাড়িতে মানিব্যাগ ফেলে এসেছেন কিনা। আমি ভাবলাম, যদি বাড়িতেই মানিব্যাগ ফেলে আসতাম তাহলে বিকেলবেলা কিভাবে আমি অটো ভাড়া দিলাম। আমি 100% শিওর ছিলাম আমি মানিব্যাগ বাড়িতে রেখে আসিনি। তবুও মনকে সান্ত্বনা দেবার জন্য আমার বড় মামিকে ফোন করি। বড় মামিও তৎক্ষণাৎ বাড়ি খুঁজে আমাকে ফোন দিয়ে জানায় বাড়িতে মানিব্যাগ নেই। ইতিমধ্যে এশার নামাজের আজান হয়ে গেছে। প্রায় 1 ঘন্টার ওপরে খোঁজাখুঁজির পরেও আমার মানিব্যাগ না পেয়ে এক বুক হতাশা নিয়ে আমি হেঁটে হেঁটে সেই নানি বাড়ির দিকে রওনা দিই। হাঁটতে হাঁটতে মাঠের পাশে সেই গণ কবরস্থানের সামনে চলে আসে। কবরস্থানের সামনে আসতেই চাঁদের আলোয় লক্ষ্য করলাম কবরস্থানের সেই হাফ প্রাচীরের ওপরে পা ঝুলিয়ে একজন লোক বসে আছে। আমি বিষয়টি পাত্তা না দিয়ে সেই লোকটাকে অতিক্রম করে চলে আসে। ঠিক তখনই সেই লোকটা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কে যাচ্ছে, তুমি রিয়াদ নাকি? লোকটার মুখে আমার নাম শুনে আমি এক প্রকার থমকে দাঁড়াই, কেননা এই এলাকায় আমাকে চেনে এমন কোনো লোক নেই বললেই চলে। তার মধ্যে এই রাতের বেলা কেই বা চিনবে আমাকে এই অন্ধকারে? তবে যেহেতু আমার নাম উচ্চারণ করেছে, সেহেতু আমি তার ডাকে সাড়া দিয়ে বলি, জি, আমি রিয়াদ। কিন্তু কে আপনি, আর আমার নামই বা জানলেন কিভাবে? উত্তরে সেই লোকটি আমাকে বলে ওঠে, এখানে আসো। তারপর আমি তার কথা মতো তার কাছে চলে যাই। কাছে যেতেই সেই লোকটা কবরস্থানের প্রাচীর থেকে নেমে আমার সামনে দাঁড়ায়। চাঁদের আলোয় দেখলাম একটি কালো চাদর মোড় দিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে, তবে তার চেহারাটা স্পষ্ট আমি দেখতে পারছিলাম না। আমি তাকে সেই আগের মতো আবারও প্রশ্ন করলাম, কে আপনি, আর আমার নামই বা জানেন কিভাবে? উত্তরে আমাকে বলে, আমি তোমার হানিফ ভাই, ভুলে গেছো আমাকে? হানিফ ভাইয়ের কথা শুনে আমি তাকে সালাম দিলাম, তার সাথে মোসাফা করার জন্য হাত বাড়িয়ে দিলাম। তারপর, রাতুল ভাই, আমরা যদি কারোর সাথে মোসাফা করি অবশ্যই ডান হাত দিয়ে মোসাফা করতে হয় বা ডান হাত মিলিয়ে থাকে। কিন্তু ডান হাত বাড়াতেই হানিফ ভাই মোসাফা করার জন্য অদ্ভুতভাবে তার বাম হাতটা বাড়িয়ে দিল। মোসাফার শেষে আমি তার সাথে কোলাকুলি করতে গেলাম। প্রথমে হানিফ ভাই কোলাকুলি করতে না চাইলেও আমি আবেগপ্রবণ হয়ে তাকে এক প্রকার জড়িয়েই ধরলাম। রাতুল ভাই, ঠিক সেই মুহূর্তে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, হানিফ ভাইয়ের সাথে মোসাফা করার সময় তার হাতগুলি অনেক ঠান্ডা ছিল। আর যখন আমি তাকে জড়িয়ে ধরি আমার মনে হলো তার শরীরটা বেশ ঠান্ডা, আর মনে হচ্ছে তার শরীরটায় কোনো মাংস নেই। এক কথায় বলা যায় আমি যেন একটা কঙ্কালকে জড়িয়ে ধরেছি। তবে তার সেই চাদর থেকে খুব সুন্দর একটি আতরের ঘ্রাণ বেরোচ্ছে। আমি বিষয়গুলিকে খুব একটা পাত্তা না দিয়ে হানিফ ভাইকে জিজ্ঞাসা করি, ভাই, এই গরমের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত চাদর জড়িয়ে রেখেছেন কেন? আর তাছাড়া আমার মনে হচ্ছে আপনি অনেক শুকিয়ে গেছেন। উত্তরে হানিফ ভাই বলে, হ্যাঁ, আমি অনেক অসুস্থ, এজন্য এই গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে আছি। এরপর হানিফ ভাই আমাকে এসব বিষয়ে এড়িয়ে গিয়ে পাল্টা প্রশ্ন করলো, কবে এসেছো তুমি? উত্তরে আমি বলি, আজকেই সকালে এসেছি ভাইয়া, বিকেলে আপনাদের এই বাজারে এসেছিলাম, এখন বাসায় যাচ্ছি। তবে আমার সাথে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলার কথা শুনে হানিফ ভাই আমাকে জিজ্ঞাসা করে, কি ঝামেলা? উত্তরে আমি বলি, বিকেলে আপনাদের এই খেলার মাঠে ক্রিকেট খেলাই দেখছিলাম, কোথায় যেন আমার মানিব্যাগটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। মানিব্যাগটা আমার অনেক জরুরি একটা কাগজ ছিল সেই মানিব্যাগটায়। সব কিছু মিলিয়ে আমি এক প্রকার হতাশ হয়ে গিয়েছিলাম। হানিফ ভাই আমার কথা শুনে আমাকে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি যতক্ষণ না আসি তুমি কোথাও যেও না। এই কথা বলে হানিফ ভাই মাঠের দিকে রওনা দেয়।
আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তার পেছন পেছন যেতে চাই। ফ্ল্যাশ লাইট জ্বালাতেই হানিফ ভাই খুব জোরে আমাকে একটা ধমক দেয় আর বলে, লাইট বন্ধ করে এখানে একটু চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর এক পাও এখানে আমার পিছু পিছু আসবে না। হানিফ ভাইয়ের ধমক শুনে আমি অনেকটা বিব্রতই হয়ে যাই। এরপর আমি তার কথা মতো সেখানেই দাঁড়িয়ে থাকি। বেশ কিছু সময় পর দেখি আবারও সেই ভাই মাঠের দিক থেকে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে আসতেই তার বাম হাতটা দিয়ে আমাকে একটা মানি ব্যাগ আমার হাতে দিয়ে দেয়। মানে আমার মানি ব্যাগটা হাতে নিতেই আমাকে বলে, দেখো তো এটাই কি তোমার সেই হারিয়ে যাওয়া মানি ব্যাগ? মানি ব্যাগটি ভালো করে দেখার জন্য আবারও পকেট থেকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই তিনি আমাকে আবারও একটা ধমক দিলেন। আলো জ্বালিয়ে দেখার তো কিছু নাই, তুমি বাসায় গিয়ে দেখো এখন, আর এখানে বেশিক্ষণ দেরি করো না, বাসায় চলে যাও এখন। আর বাসায় গিয়ে আমার বিষয়ে কিছু বলার দরকার নেই। আমি তার ধমক শুনে কিছুটা লজ্জা বোধ করলাম। মানে মনে মনে ভাবলাম, একটা সময় আমরা একসাথে কত চলাফেরা করতাম, সে তো আমাকে কখনো এভাবে ধমক দিয়ে কথা বলতো না। তবে আজকে কেন কথায় কথায় ধমক দিচ্ছে আমাকে? এই সব কিছু ভাবতে ভাবতে সে আবারও বলে উঠল, ওই যে একটা অটো দেখা যাচ্ছে, ওটাতে উঠে বাসায় চলে যাও। আমি তাকে বললাম, হানিফ ভাই আপনি বাসায় যাবেন না? চলেন একসাথে যাই। উত্তরে সে আমাকে বলে, তুমি যাও, আমার একটু দেরি হবে, আমার কাজ আছে, তুমি চলে যাও। আমি তার কথা মতো অটো থামিয়ে আমার মানিব্যাগটা খুঁজে এনে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ দিয়ে আবারও মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিলাম। অদ্ভুতভাবে এবারও পূর্বের মতো বাম হাতটা দিয়ে আমার সাথে মুসাফা করলো তিনি। আর এবারও আমি অনুভব করলাম তার সেই হাতটিতে এক প্রকার মাংস নেই বললেই চলে, একেবারে হিমশীতল একটি হাত। কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা না করে তাকে সালাম জানিয়ে অটোতে উঠে যাই। অটোতে উঠতেই ড্রাইভার সাহেব আমাকে জিজ্ঞাসা করেন, কোথায় যাবেন? তারপর আমি আমার নানা বাড়ির ঠিকানা বলি। উত্তরে বলে, ও আচ্ছা। এরপর ড্রাইভার আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? উত্তরে আমি বললাম, কী সব আজে বাজে কথা বলছেন? উত্তরে তিনি আমাকে বললেন, আসলে মাথায় সমস্যা না থাকলে কেউ একা একা কথা বলে, কাউকে সালাম দেয়, তাও আবার এই নির্জন জায়গায়? উত্তরে আমি বলি, আমি কোথায় একা, আমি তো আমার এক ভাইয়ের সাথে কথা বললাম। ড্রাইভার সাহেব বলেন, আপনি গাড়িতে ওঠার আগেই তো একা একা কারজনের সাথে কথা বলছিলেন, তারপর গাড়িতে যখন উঠলেন কাকে যেন সালাম দিলেন। ড্রাইভারকে আমি বললাম, আরে ভাই আমি তো একা একা কথা বলিনি, আমার মামাতো ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আমি তার সাথে কথা বললাম। আর আমি তো আপনাকে ছাড়া এখানে কাউকেই দেখিনি। আপনি ড্রাইভারকে আমি ভাবলাম হয়তো বা উনি আমার সাথে মজা করছেন। তারপর মনে মনে ভাবলাম এবং ওনাকে বললাম, হয়তো আপনার চোখের সমস্যা আছে, তা না হলে একটা জলজান্ত মানুষকে আপনি দেখতে পেলেন না? ড্রাইভার সাহেব কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, হয়তো ভাই আমি আপনার ভাইকে খেয়াল করিনি। তারপর ড্রাইভারের সাথে সহমত পোষণ করলাম। এরপর একটা সময় আমি আমার নানা বাড়িতে এসে গেটের সামনে এসে নেমে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই মামি আমাকে জিজ্ঞাসা করছে মানিব্যাগ খুঁজে পেয়েছি কিনা। আমি আমার মামিকে বললাম, হ্যাঁ মানিব্যাগটা খুঁজে পেয়েছে। তবে মজার বিষয় হচ্ছে আমিও কয়েকজন পথচারী মিলে অনেকক্ষণ, মোটামুটি 1 ঘন্টারও বেশি সময় আমার মানিব্যাগটা খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কিন্তু এরপর আমি যখন হতাশা নিয়ে বাসায় আসতে থাকি, ঠিক তখনই হানিফ ভাইয়ের সাথে দেখা হয় সেই বড় কবরস্থানের সামনে। তিনি সব কিছু শুনে খুব অল্প সময়ের মধ্যে আমার সেই মানিব্যাগটি খুঁজে এনে দেয়। আমার এই কথা শুনে আমার মামি আমাকে জিজ্ঞাসা করে, কোন হানিফের কথা বলতেছিস? উত্তরে আমি বলি, আরে আপনাদের পাশের বাড়ির সেই হানিফ ভাইয়ের কথা। এই কথা শোনা মাত্রই আমার মামি কেমন যেন আতঙ্কিত হয়ে চোখগুলি বড় বড় করে আমাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আমি কিছু বুঝতে পারলাম না। এরপর রাতে যখন আমার বড় মামা চলে আসে, আমরা একসাথে খেতে বসি। তখন আমি আমার মামাকে জিজ্ঞাসা করি, মামা হানিফ ভাইয়ের সাথে আজকে দেখা হলো সেই বড় কবরস্থানের সামনে। আমার সাথে তেমন কথা বললো না, তবে তাকে দেখে মনে হলো সে অনেক অসুস্থ।
তার ডান হাতে মনে হলো কোনো সমস্যা হয়েছে। আপনারা কি কিছু জানেন? এই কথা শুনে আমার মামা আমাকে বলে, কি বলছিস তুই? তোর হানিফের সাথে দেখা হয়েছে মানে? এটা কিভাবে সম্ভব? কী সব ভুলভাল বলছিস তুই? নাকি দুষ্টামি করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিস? মামার এইসব অদ্ভুত কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে, আচ্ছা মামা, কি হয়েছে? তার সাথে তো আমার দেখা হয়েছে, আর এটা তো অসম্ভব কিছু না তার সাথে দেখা হওয়ার। ছোটবেলায় একসাথে কত ঘুরেছে। রাতু ভাই, মামা আমাকে যা বলে তা শুনে এক প্রকার আমার শরীর অসাড় হয়ে যাবার মতো উপক্রম। মামা আমাকে যেভাবে বলে, হানিফ তো আরও 13 বছর আগে একটি টিনবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। মারা গেছে? সে সময় ট্রাক থেকে একটা টিন এসে হানিফের ডান হাতটা সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যেই হানিফের শরীর থেকে তার ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেই অবস্থায় হানিফকে হাসপাতালে নেয়ার পথে হানিফ মারা যায়। হানিফকে সেই বড় কবরস্থানে দাফন করা হয়েছে। রাতুল ভাই, এই কথা শোনার সাথে সাথে আমার শরীর যেন ভয়ে এক প্রকার অবশ হয়ে গেল। নিজেকে কোনোভাবেই মামার এসব কথাগুলোকে বিশ্বাস করতে পারছিলাম না। তবে সে সময়ে মামার কথার সাথে বেশ কিছু জিনিস আমি মিলিয়ে দেখার চেষ্টা করি। যেমন হানিফ ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার হাত মেলানোর যে ব্যাপারটা, হানিফ ভাই সেই সময় তার ডান হাতের পরিবর্তে বাম হাত বাড়িয়ে দেওয়া, তারপর কোলাকুলির সময় তার মাংসহীন শরীর, তারপর তার সাথে কথা বলার সময় যখন ফ্ল্যাশ চালাতে গেলাম তিনি আমাকে ধমক দিয়েছিলেন, বারবার নিষেধ করা, সব কিছুই যেন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। রাতু ভাই, আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, যে মানুষটা 1.5 বছর আগে মারা গিয়েছে তিনি আমার সাথে কিভাবে কথা বলেন, আর আমার মানিব্যাগটাই বা কিভাবে খুঁজে এনে দিলেন? আমার সাথে হাত মিলিয়ে কোলাকুলি করলো, এরকম হাজারটা উত্তর, না জানা প্রশ্ন আমার মনের মধ্যে চেপে রেখে রাতের বেলা আমি ঘুমোতে চাই। কিন্তু ভয়ের কারণে রাতে একার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব নয়। বারবার হানিফ ভাইয়ের সেই চাদর জড়ানো শরীর, তার ডান হাতহীন সেই দেহ আমার চোখের সামনে ভাসতে লাগলো। এরপর সেই রাতেই প্রচণ্ড পরিমাণে জ্বর আসে আমার শরীরে। সারা রাত জ্বর নিয়ে কাটানোর পর আমার এই অবস্থা দেখে সেদিন রাতে আমি আমার মামার রুমে যাই ঘুমাতে। তারপর দিন সকালে দেখি বাসায় 2জন হুজুর এসেছে। এরপর তাদের সাথে গতকাল কি কি হয়েছে ওনারা আমার থেকে জানতে চায়। আমি সব কিছু তাদেরকে বলি। তারপরে বড় একটি বালতিতে পানি এনে সেই পানিতে কিছু একটা বলে ফু দেয় এবং সেই মুহূর্তেই তাদের বাড়ির সামনে সেই পানি দিয়ে গোসল করার নির্দেশ দেয়। আমি জ্বর নিয়ে তাদের সাথে কথা মতো গোসল করি। গোসলের পর তারা আমাকে একটি তাবিজ দেয়। তারপর তারা চলে যায়। তারপরে তারা যাওয়ার আগে একটি কথা আমাকে বলে যায়। কথাটা ছিল এমন, হানিফ নামের ছেলেটি তোমার কোনো ক্ষতি করতে আসেনি, শুধু তোমার উপকারের জন্যই সে এসেছিল। তবে তুমি যদি এই বিষয়টা তোমার মামা মামিকে না বলতে, তাহলে হয়তোবা কখনোই তোমার জ্বর আসতো না। আর ভয় পাওয়ার তেমন কিছু নেই, আশা করি কখনোই সে তোমার কোনো ক্ষতি করবে না। এই বলেই সেই 2জন হুজুর সেদিনের মতো চলে যায়। আর আশ্চর্যজনকভাবে পানি পড়া দিয়ে গোসলের 1 ঘন্টার মধ্যেই আমার শরীর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়, আমার জ্বর একেবারেই কমে যায়। এরপর আমার সাথে আর খারাপ কিছু হয়নি রাতুল ভাই। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম বরকত, একজন ইতালি প্রবাসী। প্রিয় লিসেনার, চমৎকার একটা ঘটনা পড়ে শোনালাম আপনাদেরকে। এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন আপনাদের সকলেরই পছন্দের জাহিদুল ইসলাম বরকত ভাই। আপনাদের কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। যে আমরা এই মুহূর্তে লাইভে আছি রেডিও শালাবার যে একমাত্র ফেসবুক পেজটি রয়েছে, সেখান থেকে আমরা লাইভ করি বরাবরের মতোই। এছাড়া আপনারা আমাদেরকে শুনে থাকেন আমাদের যে ফ্রিকোয়েন্সি 98.8 তার মাধ্যমেও। তো আমি আসলে আপনাদের কথাবার্তা যেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো আমাদের যে লাইভ চলছে সেই লাইভ থেকেই। আমি দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। আমি একেবারে শুরু থেকে যদি দেখতে চাই যারা আমাদেরকে কমেন্ট করেছেন, মোটামুটি আমরা 40 মিনিট হয়ে গেল আমরা লাইভ করছি। লিখেছিলেন আমাদেরকে এস.এম. সুফিয়ান মুরাদ, উনি শুরুতেই যুক্ত হয়েছেন। জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে ছিলেন
বিশাল ভাইয়া প্রথমবার ভূতবেলায় কমেন্ট করলাম। বিশাল, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আর আপনি কোথা থেকে শুনছেন আমাদেরকে জানাবেন। এরপরেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সুরাইয়া জান্নাত পরি, লিখেছিলেন মাহমুদুল হাসান ভাইয়া আসসালামু আলাইকুম, যুক্ত হলাম বাদিয়াখালী থেকে। লিখেছিলেন আমাদেরকে শিশির ভেজা সকাল। লিখেছিলেন বিশাল, আবারও দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান, উনি বাদিয়াখালী যুক্ত হয়েছেন, বাদিয়াখালী থেকে। লিখেছিলেন আমাদেরকে এস এম সোহান ভাইয়া, প্রোগ্রামটি সুন্দর হবে, সাথেই আছি, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সোহান। লিখেছিলেন আমাদেরকে এস কে সাগর, দেখতে পাচ্ছি রানা ভাই ছিলেন আমাদের সাথে, অনেকদিন পর লাইভে যুক্ত হয়েছেন। লিখেছিলেন আমাদেরকে সৌরভ, উনি উনি এমন একটা ফন্ট ব্যবহার করেছেন যেটি আসলে আমি বুঝতে পারছি না কি লিখেছেন। মিতুল সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, এগুলোকে বাংলিশে টাইপ করা যাবে কি না। অবশ্যই আপনি যদি বাংলিশে টাইপ করেন, অবশ্যই যেন এমনভাবে লিখবেন যাতে করে একজন অন্য মানুষ আপনার সেই লেখাটি পড়ার সময় বুঝতে পারে। অবশ্যই আপনি লিখে পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhut.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHUT.SARABEL@gmail.com। আর আপনারা যদি চান আমাদের স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর এই যে ঘটনাটি আমাদেরকে বরকত ভাই লিখে পাঠিয়েছিলেন, এটি সম্পর্কে আপনাদের মতামত কি, বা এটা কিভাবে সম্ভব, আসলেই কিন্তু প্রশ্ন থেকে যায়। সেই যে হানিফ ভাই, যিনি আসলে মারা গেছেন বিগত 1.5 থেকে 2 বছর আগে, আর আজকের তারিখ থেকে ধরলে 2019 সাল, মোটামুটি অনেকটা বছর আগে, মোটামুটি 7 বছর যিনি মারা গেছেন, উনি মারা যাওয়ার 1.5 বছর পরে সেই ঘটনা যার সাথে ঘটেছে, সেই ভাই, উনি আসলে সৌদি আরব থেকে এসেছেন। আসলে এলাকার সবাই জানে উনি মৃত, এবং উনি শুধুমাত্র জানতেন না যে সেই হানিফ ভাই মৃত। আসলে উনি যদি আগে থেকে জানতেন সেই হানিফ ভাই মারা গেছেন, তাহলে হয়তোবা উনি তৎক্ষণাৎ ভয় পেয়ে যেতেন। এবং আরেকটি পয়েন্ট এখানে, সেটা হচ্ছে উনি স্পষ্ট মনে আছে যে উনি একটা অটোতে, অর্থাৎ যে গাড়িতে করে তিনি গিয়েছিলেন বাজারে যাওয়ার জন্য, সেই ড্রাইভারকে উনি ভাড়া দিয়েছিলেন তার মানিব্যাগটা বের করে। তারপর তিনি সেই মাঠে খেলা দেখতে বসেন, এবং খেলা দেখার পর তিনি যখন বাজারে যান, সেখানে গিয়ে সেই বাজার থেকে কিছু একটা কেনেন, এবং সেখানে গিয়ে যখন তিনি দেখেন ওনার খাবারের বিল পরিশোধ করতে, সেখানে যাওয়ার পর দেখেন যে আসলে ওনার কাছে সেই তার মানিব্যাগটা ছিল না। উনি চিন্তায় পড়ে যান, সেই মাঠে ফেরত আসেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেই জায়গাগুলোতে খোঁজেন। একটা সময় পর তিনি যখন একা একা রাত্রেবেলা ফ্ল্যাশ লাইট নিয়ে সেই মাঠের মধ্যে খোঁজাখুঁজি করেন, তার সাথে যুক্ত হন রাস্তার কিছু পথচারী। তারাও অনেকক্ষণ, মোটামুটি তার ভাষ্য মতে 1 ঘন্টারও বেশি সময় সেই মাঠে খোঁজাখুঁজি করেন, রাস্তায় খোঁজাখুঁজি করেন, কোথাও সেই মানিব্যাগটি পাওয়া যায়নি। এবং সেই জায়গা থেকে উনি যখন ব্যর্থ হয়ে ফেরত আসেন বা বাসায় যাওয়ার জন্য, সেই কবরস্থানের সামনে আসার পরেই তিনি দেখতে পান তার সেই পুরনো হানিফ ভাইকে। আসলে কিছু সময় পরে আসলে উনি কিন্তু বলেন উনি যে আসলে তার মানিব্যাগ হারিয়ে গেছে না কি হয়েছে, কিন্তু তারপরেও তিনি নিজে থেকেই তার মানিব্যাগটি খুঁজে এনে দেন। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এটা কি আসলেই সম্ভব ফেরত আসা সেই জায়গা থেকে? আমার তো মাথায় ঢুকছে না। ঝুম বৃষ্টি লিখেছেন, আমার আসলে হাত পা ঝিমঝিম করছে এই ব্যাপারটা ভাবতেই। আচ্ছা, আমাদের সাথে মাহিয়ান ছিলেন, উনি যুক্ত হয়েছেন গড়দিঘি থেকে। ঝুম বৃষ্টি ছিলেন কবর থেকে লাশ কাটার গল্প শুনতে চাই। সাগর ছিলেন রামচন্দ্রপুর সাউথ খালি থেকে। আমাদের সাথে ছিলেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শাহরিয়ার হোসেন সজীব, যুক্ত হলাম চক দাতিয়া মিয়ার বাজার থেকে। আচ্ছা, গত প্রোগ্রামে আমাকে অনেক মিস করেছেন। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আমি না থাকলে অনেক শ্রোতাই আমাকে মিস করেন, এমনটি জানিয়েছেন। আসলে আপনারা আমাকে মিস করেন, তার চেয়ে বেশি আমি মিস করি আপনাদের, এবং এই জায়গাটাকে মিস করি, ভূতবেলাকে মিস করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যুক্ত হয়ে গেলাম ভূতবেলা অনুষ্ঠানে অনেক দিন পর। সাদাফ আল মুহতাসিম সামি, আমার ভাগিনা, অর্থাৎ আমার বড় বোন যুক্ত হয়েছেন। আচ্ছা, ওকে, যুক্ত হয়েছেন আমাদের সাথে আরও অনেকেই, যেমন রিগেন আহমেদ ছিলেন, তিরাস হাসান ছিলেন, উনি লিখেছেন আমার বন্ধু শামীম এবং আতিক নাকাইহাটের কবরস্থানের বসে শুনছেন আমাদেরকে। সুরাইয়া জান্নাত পরি লিখেছেন এই ঘটনাটি শুনেছিলাম আরও একবার। রুবেল মিয়া ছিলেন
আচ্ছা, ওকে ফাইন। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন, ভাইয়া ইমেলটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। রুবেল মিয়া লিখেছেন, এই গল্প তো আগেও একবার শুনেছিলাম। অবশ্যই বরকত ভাই এটি আমাদেরকে আবারও পাঠিয়েছেন, এই জন্য আপনাদেরকে পড়ে শোনানো। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান মানু, যে দিনাজপুর থেকে শুনছি, গত সপ্তাহে কোথায় ছিলেন ভাইয়া। লিখেছিলেন, হ্যাঁ আমি একটা পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম। ইমেলটা অনেক ভয়ানক ছিল। আমাদের সাথে আতিক ছিলেন, মোহিত ছিলেন, HM রেদওয়ান ছিলেন, লিখেছেন সুন্দর, রানা ভাই ছিলেন আমাদের সাথে, সেই সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন। বৃষ্টি আক্তার ছিলেন। আচ্ছা, লিখেছিলেন আতিক মিয়া লাইট অফ করে ঘরের মধ্যে একা একা শুনছি। তো অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না। আমাদের স্টুডিওতে রয়েছেন একজন অতিথি, শিহাব ভাই। আমরা সরাসরি শিহাব ভাইয়ের কাছে চলে যাব, ওনার কাছে জানতে চাই সারা বেলায় এসে, অর্থাৎ ভূতবেলায় এসে কেমন লাগছে। শিহাব ভাই কোথা থেকে এসেছেন? আচ্ছা, বল্লমঝাড় থেকে আমাদের স্টুডিওতে এসেছেন আজকে শিহাব ভাই। তো শিহাব ভাই, আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে আজকে ভূতবেলায়? থাকতো তো ওর কাছ থেকে একটা গল্প নেওয়া, ওর কাছ থেকে একটা গল্প শোনা। তো আমার কাছে মনে হয়েছে সেটা গল্পটা অনেক ইন্টারেস্টিং হবে, এই জন্য আসলাম শেয়ার করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার ঘটনা শুনবো। আমার এক ফ্রেন্ড, সবথেকে কাছের ফ্রেন্ড ছিল। তো আমার ফ্রেন্ড মানিকগঞ্জে রিক্সা চালাইতো। সে রাত 10টার পরে তেমন বের হতো না ফ্যামিলির কারণে, কারণ সে ফ্যামিলির সৎ ছেলে ছিল। ফ্যামিলির সৎ ছেলে হওয়ার কারণে আমার ওই ফ্রেন্ডকে মানে অতিরিক্ত পরিশ্রম করতে হইতো। তো আমার ফ্রেন্ড লাস্ট টিপ যেটাকে বলে, তো সর্বশেষ রিক্সা নিয়ে বাসার দিকে আসতেছিল। তো হঠাৎ একটা মেয়ে, মানে গোড়াই বাস স্ট্যান্ডে যখন আসে, তখন হঠাৎ একটা মেয়ে তার সামনে এসে হাত তুলে দাঁড়ায়। মেয়েটার শরীরে ছিল সাদা একটা জামা, মুখে মাস্ক পরা, গলায় একটা রন্না পেঁচানো। মেয়েটা আমার ওই ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, এই মামা যাবা? আমার ফ্রেন্ড বলল, কোথায় যাবেন? বলল, শিবপুর যাইবা মামা, শিবপুরে। আমার ফ্রেন্ড বলল, না যাব না। তোমার ফ্রেন্ডকে আবার ওই মেয়েটা বলল, মামা 200 টাকা ভাড়া দিব, যাইবেন? আমার ফ্রেন্ডের ফ্যামিলি সমস্যা ছিল। ফ্যামিলি সমস্যা থাকার কারণে আবার টাকার লোভে পড়ে 200 টাকা ভাড়া দিবে, এই লোভে পড়ে শিবপুর যাইতে রাজি হলো। যাওয়ার পথে দুই পাশে ধান ক্ষেত, ফাঁকা রাস্তা, যাচ্ছে আর পেছন থেকে মেয়েটার ওখান থেকে যখন মেয়েটা রিক্সায় উঠছে, আচ্ছা, তখনই আমার ওই ফ্রেন্ডের নাকে পচা গন্ধ ঢুকছে। আচ্ছা আচ্ছা, সে পাচ্ছে। তো আমার ফ্রেন্ড যেমন গরুর মাংস পচে গেলে যেমন গন্ধ বের হয়, সেরকম গন্ধ পাচ্ছে। আমার ফ্রেন্ড পেছনে ঘুরে দেখলো মেয়েটা ঠিক তেমনই বসে আছে। আচ্ছা, মুখে আচ্ছা, এই কান থেকে ও কান মানে দুই কানটা পুরোটাই সেলাই করা, মুখ নেই, চোখ নেই। আচ্ছা, আমার ফ্রেন্ড আরো জোরে যাচ্ছে। মেয়েটা বলতেছে, এই মামা জোরে যান, আমার অনেক তাড়া আছে, তাড়াতাড়ি যাইতে হবে। আমার ফ্রেন্ড পেছনের দিকে না গিয়ে জোরে যাচ্ছে। হঠাৎ নুপুরের শব্দ ঝুনঝুন করে বাজছে। মেয়েটা আবার আমার ফ্রেন্ড আবার জিজ্ঞেস করলো, আফা এত রাত্রে শিবপুর কেন যাইতেছেন? মেয়েটা হাসতেছে আর বলতেছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে মামা, তাড়াতাড়ি যান। আমার ফ্রেন্ড আবার জিজ্ঞেস করলো, আপা শিবপুর কেন যাইতেছেন? এই কথা বলে পেছনে তাকাইছে। পেছনে তাকিয়ে দেখে মেয়েটার মাস্ক নেই। আমার ফ্রেন্ড আরো ভয় পেয়েছে। আচ্ছা, সে আরো জোরে রিক্সা চালাচ্ছে। তো শিবপুরে যাওয়ার আগে আমার ফ্রেন্ডকে বলতেছে, মেয়েটা বলতেছে যে, মামা আমার বাসায় যাইতে 2 মিনিট লাগবে। আচ্ছা, সামনে একটা বট গাছ আছে,
ওই বট গাছের ওখানে আমার নামাই দিয়েন। আচ্ছা। আমার ফ্রেন্ড ভাবতেছে যে মেয়েটা চোখে দেখে না, কথা বলতে পারে না, সে কেমন করে বলতেছে এই কথাটা। আমার ফ্রেন্ড আরও বেশি ভয় পাচ্ছে। আমার ফ্রেন্ড চলে গেল, ও ভয়ে পেয়ে গেল, যাচ্ছে। তো যখন নামাই দেবে আমার ফ্রেন্ড বলতেছে, আপা আপনি যে জায়গায় আইতে চাইছেন সে জায়গায় আইছে। আমার ফ্রেন্ড ভাড়া নেওয়ার জন্য যখন পেছনে তাকাইছে, দেখে মেয়ে নাই। মেয়েটার জিহ্বাটা কাটা অবস্থায় সিটের উপরে পড়ে আছে, সিটটা ভিজা। জিহ্বাটার নিচে একটা টুকরা আছে, কাগজের টুকরা। কাগজের টুকরায় লেখা আছে, মামা আবার দেখা হবে। আমার ওই ফ্রেন্ড ওখানে আর দেরি না করে দ্রুত বাসায় চলে যায়। বাসায় এসে সে আগামী 7 দিন বাসা থেকে বের হতে পারে না। পরিবারের এমন অবস্থার মাঝে একটা ছেলে পড়ে আছে, ফ্যামিলির অনেক কথা শুনছে। সে আবারও বের হলো রিক্সা নিয়ে রাত্রে, রাত 12টার দিকে। আবারও মানিকগঞ্জের গোড়াই রোড ফাঁকা, কোনো রিক্সা নেই। তো আমার ফ্রেন্ড বাসায় আসতেছিল। আবারও সেই মেয়ে, সাদা জামা পরা, মুখে মাস্ক পরা, গলায় একটা রুন্না। আমার ফ্রেন্ডকে দেখে বলতেছে, এই মামা শিবপুর যাইবা? আমারে চেনেন নাই? আমার ফ্রেন্ড শিবপুরের কথা শুনে উল্টো দিকে দৌড়াচ্ছে। যখন দৌড়াচ্ছে, মেয়েটা পিছনে এসে বলতেছে, আমারে সাইরা যাইবা কই? আমার তো এখনো আমার মুখটা, আমার জিহ্বা সবই তো তোমার কাছে আছে, আমারে দিয়ে না দিয়ে যাও কই? আমার ফ্রেন্ড ওখান থেকে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে সে ওই ভয়ের সে অনেক ভয় পায়। তারপর এই কথাটা যখন আমাকে বলে, আমি এটা বিশ্বাস করি না, কারণ বিশ্বাস করতে চাইনি। পরে যখন ওর কথাটা শুনলাম, আসলে অনেক ইন্টারেস্টিং ছিল। আচ্ছা। আসলে অনেক ভয়ের মতো কথা। জি জি। তো এই ছিল শিহাব ভাইয়ের কাছ থেকে শোনা একটি ঘটনা আমাদের, যেটি ওনার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। জি জি জি। তো অনেক অনেক ধন্যবাদ শিহাব ভাই, আপনার চমৎকার একটি ঘটনা। আসলে ওনার বিষয়ে বলতে চাই, উনি ফার্স্ট টাইম এসেছেন এবং উনি একটু বলার সময় একটু হেজিটেট ফিল করছিলেন। তো এই জন্য তারপরে যথেষ্ট ভালো বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু পর আবারও আপনার থেকে শুনবো অন্য একটি ঘটনা। তো এই মুহূর্তে আর কথা নয়, আমি সরাসরি চলে যেতে চাই। আমাদের অতিথি রয়েছেন সোহান ভাই, আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা কোন ঘটনা শুনবো ভাই আপনার থেকে আজকে? আজকে ভাই আমার নিজের বলার মতো কোনো ঘটনা নেই, কিন্তু ঢাকা থেকে এক ভাইয়ের অনুরোধে একটা গল্প আছে। আচ্ছা আচ্ছা। ও ভাইয়ের অনুরোধ যে ভাই আমি তো ওখানে গিয়ে বলতে পারবো না, যদি আপনার মাধ্যমে একটু বলতাম। আচ্ছা। তো আজকে আমি সেই ভাইয়ের গল্পটি নিয়ে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই আমরা শুনবো। জি ভাই, তাহলে আমি শুরু। তো প্রথমে শুরু করব এক ভাইয়ের দেয়া গল্প দিয়ে। ভাই হচ্ছে মূলত গাবতলিতে থাকে, ঢাকা গাবতলি। আচ্ছা। তো ঢাকা থেকে শেষ বাস ছাড়ে হচ্ছে 2:15। তো ভাই নাকি একদিন ঢাকা গাবতলি থেকে সিলেট চাপে 2:15 বাসে। তো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে একটা বাস আসলো। তো বাস থেকে কন্ডাক্টর বলল, মামা উঠে পড়েন, সিট ফাঁকা আছে। আচ্ছা। তো ভাইয়াটি নাকি বাসে উঠে দেখে একটি সিট বাদে সব সিটে ফাঁকা বাসে। আচ্ছা। তো হঠাৎ করে পিছনে তাকাই দেখে জানালার পাশে একটা বৃদ্ধ মহিলা বসে আছে, সাদা শাড়ি, মাথায় পাকা চুল এবং শরীর ভিজা। তো ভাইয়াটা কিছু না বলে সামনে একটা সিটে বসে পড়ে। তো কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে বুড়িটি ডাকতে বলছে, বাবা তুমি টিকিট কাটছো তো? তো ছেলেটি বলল যে, হাসি মুখে বলল, জি দাদি আমি টিকিট কাটছি। তো উনি নাকি আবার বলল, শিওর টিকিট কাটছো তুমি? বললো হ্যাঁ। বলে ছেলেটি ঘুমাই পড়ছে বাসে। তো মাঝপথে যাওয়ার পথে বাসের ঝাঁকুনিতে
ঘুম ভেঙে যায় ছেলেটি, পিছনে তাকিয়ে দেখে বৃদ্ধ মহিলাটিও নেই, ওইখানে কেউ নেই, শুধু পরে আছে ভিজা একটা শাড়ি। তো উনি বিবৃতভাবে বাসের হেল্পার ড্রাইভারকে বলে যে মামা, আমার পিছনে যে একটা দাদি বসেছিল উনি কই গেল? তো হেল্পার বলতেছে আপনি হয়তো ভুল দেখছেন, বাসে আপনার ছাড়া কেউ নেই, কিন্তু হ্যাঁ গত 1 মাস আগে এই রুটে একটা বৃদ্ধ মহিলা মারা গেছে। তো উনি অনেকটা ভয় নিয়ে কন্ডাক্টরকে বললো মামা আপনি যদি একটু পিছিয়ে আসতেন ভালোই তো। কন্ডাক্টর আসলো না। তো হঠাৎ করে ওনার ফোনে একটা মেসেজ আসলো, মেসেজে স্পষ্টভাবে লেখা মামার টিকিট কাটছো তো। তো উনি ওটা অ্যাভয়েড করার চেষ্টা করলো। কিছুক্ষণ পর আবার একটা কল আসলো, ওইখানে আবার লেখা যে বাবা টিকিট কাটছো তো। তো এইভাবে যাওয়ার পথে উনি অনেকটা ভয় নিয়ে ফোনটা হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরেও মেসেজটা, স্ক্রিন ফেটে যাওয়ার পরেও মেসেজটা জল করছে, বাবার টিকিট কাটছো তো। তো বেশ খানিকটা এইভাবে যাওয়ার পথে একটা ঘন জঙ্গল কুয়াশা দিয়ে ভরা, ওইখানে বাসটা দাঁড়ালো। বাতাসের চাপে জানালার কাঁচগুলো ভেঙে যাচ্ছে, দরজা অটোমেটিক খুলে যাচ্ছে, মানে বাতাসের এতটা চাপ ছিল, ভেঙে যাচ্ছে। বাইকে ওঠার পরে, বাইকে কিন্তু একজনই ছিল, কিন্তু ভাইয়াটি ওঠার পরে নাকি পিছনে আরেকজনকে অনুভব করতেছে। অনুভব করাতে যে বাইক চালাচ্ছে ওনার শরীর নাকি ভিজা ছিল। ভাইয়াটির ঘাড়ে নাকি হুট করে কে যেন হাত দিল, ওই হাতটাও ভিজা মনে হচ্ছে, সব কিছু ভিজা লাগতেছে ভাইয়াটার কাছে। তো বেশ কিছুটা দূর যাওয়ার পরে হুট করে নাকি ভাইয়ার মাথাতে একটা ডাং পড়ে। ডাং বলতে বাড়ি, আমরা যেটাই বলি, একটা বাড়ি পড়ে। আচ্ছা। পরেতে ভাইয়া ওখানে অজ্ঞান হয়ে পড়ে। সো এখানে অজ্ঞান হয়ে থাকার পর সকালে যখন আশপাশের লোকজন আসলো, আশপাশের লোকজন বলতে 2-3 জন নাকি লোক আসছিল, এসে ভাইয়াটাকে ওইখানে উদ্ধার করার পরে মুখে পানি টানি দিয়ে যাই হোক একটু জ্ঞানে আনছে। তো আনার পরে ভাইয়াটাকে বললো কই যাচ্ছিলে তুমি? বললো আমি বাসে সিলেট যাইতেছিলাম। বলে তোমার বাস কই? বললো আমার বাস তো এখানে নাই। পরে বললো আমাকে তো এখানে কালকে রাত্রে এক বাস থেকে নামাই দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না। তো এমন করতে করতে ছেলেটিকে অনেক কিছু জিজ্ঞানোর পর ছেলেটি কিছুই বলতে পারতেছে না, শুধু বলতেছে আমি এখানে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে আসছি, বাসে আসছি। ওনারা বলতেছে যে এখানে কোনো বৃদ্ধ মহিলা নেই, গত 1 মাস আগে এই রোড দিয়ে কোনো বাস চলাচল করে না, একটা বৃদ্ধ মহিলা এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন থেকে এই রোডে কোনো গাড়ি ঘোড়া দিনে রাতে কখনো চলে না, তুমি কিভাবে আসছো সেটা বলো। ভাই এটা বারবার বলতেছে যে সত্য আমি জানি না আমি কিভাবে আসছি এখানে, আমি যে কিভাবে এখানে আসলাম আমি সেটাও বলতে পারতেছি না। এমন করতে করতে ভাইয়াটি অনেক ভয় নিয়ে ওইখানে ওনাদেরকে পাঠাই দিয়ে ওখানে থাকলো। ভাইয়াটি আবার রাত্রে আবার রওনা দিবে, সিলেট মুখে রওনা দিবে। তো সিলেট মুখে রওনা দেওয়ার সময় আবারও একটা বাসের সন্ধান পায়। তো সেই বাসকে দাঁড় করায়, সে বাস আর ভাইয়াটাকে নেয় না, বাসে নেয় না। তখন ভাইয়াটি বলল আমাকে বাসে নেবেন না কেন, আমার অপরাধটা কি? তখন বাসের কন্ডাক্টর বলল যে আমরা সচরাচর কাউকেই বাসে নেই না। তো এইভাবে করতে করতে ভাইয়াটি হেঁটে হেঁটে সিলেট পর্যন্ত যায়। তো সিলেট পর্যন্ত যাওয়ার পরে নাকি দেখে যে তার সে গাবতলিতে ছিল, সে গাবতলিতেই আছে। এখন পর্যন্ত সে সিলেট পৌঁছাতে পারেনি, এবং 2 রাত 2 দিন যে ভাইয়াটা কই ছিল ভাইয়াটা নিজেও জানে না। ওই শেষমেশে ভাইয়া হচ্ছে গাবতলিতে পুরাতন বাস স্ট্যান্ডে যা বসে আছে। তো ওইখানে ভাইয়ার নাকি পরিবারের লোকজন ভাইয়াটাকে খুঁজতে গেছে, গিয়ে দেখে ভাইয়াটি ওইখানে বসে আছে। তো এরকম করার পর ভাইয়াটাকে নাকি বাসায় নিয়ে এসে সুস্থ করে 2 দিন সুস্থ করার পর জিজ্ঞাইলো যে কী হয়েছিল বলো দেখে। তো ভাইয়াটা বলতেছে আমি বাড়ি থেকে আমি সিলেট যাব দেখে রওনা দিছি, রাস্তার মাঝখানে আমার সঙ্গে যে কী হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো এমন করার পরে ভাইয়াটা নাকি বেশ কিছুদিন একটু আতঙ্ক ফিল করতো। করার পর অবশেষে ভাইয়াটি নাকি নিজ জ্ঞানে আসতে পারে। তো আসার পর ভাইয়াটি অনেক দিন ভাইয়াটি ছিল হচ্ছে গার্মেন্টসে কাজ করতো। তো
তো ভাই এটি নাকি অনেকদিন যাইতো না, কাজে যাইতো না, কোথাও যাইতো না, ভালোভাবে মন বসতো না। সব কান জানি শুধু ওই কথাটা কানে ভাসতো, বাবা টিকিট কাটছো তো, টিকিট কাটছো তো। তো এরকম করার পর ভাইয়া একদিন কাউন্টারে যায় টিকিট কাটতে। টিকিট কাটার পর পরে নাকি আবার রাত্রে স্বপন দেখে, বাবা এখন তো টিকিট কাটছো, আসো, আমাদের বাস তোমাদের জন্য বাড়ির বাইরে ওয়েট করতেছে। বাড়ির বাইরে যায়, দেখে একটা বাস দাঁড়িয়ে আছে। বাসে জ্বালানা নাই, দরজা নাই, ড্রাইভার নাই, হেল্পার নেই, শুধু বাস। তো ভাইয়াটি বাসের কাছে না গিয়ে দৌড়ে রুমে চলে আসে, পরিবারের লোককে অবগত করে। করার পর পরিবারের লোককে যখন বললো, পরিবারের লোক বাইরে গিয়ে দেখে কিছুই নেই। ভাইয়া যে টিকিটটা কাটছে, টিকিটটাও আসল না। তো পরিবারের লোক যখন বললো যে তোমার কি হয়েছে বলো দেখে, তো ভাইয়া সব কিছু বলছে যে আমার এই স্বপন দেখি, এই কাহিনীগুলো হয়, আবার মাঝে মাঝে আমার কানে ভাসে, বাবার টিকিট কাটছো তো। তো এমন করার পর ওনারা বাসা চেঞ্জ করে। আচ্ছা। যে গাবতলিতে ছিল, গাবতলিতে থাকাকালীন নাকি ওনারা সরে এখানে মিরপুরে গেছে। মিরপুরে 1 না 2 এর কথা বলছে। আচ্ছা। ওইখানে শিফট হওয়ার পর বেশ কিছুদিন নাকি ভালো ছিল। আবার হুট করে একদিন বাসে জার্নি শুরু করবে, সেই মুহূর্তে আবার ওই একই কাহিনী, ওই একই কাহিনী। তো তখন থেকে ভাইয়াটি ভাবলো যে আমি বাসে চলাচল করব না, আমি বাসে চলাচল করব না, আমি এখন থেকে রিক্সা চলাচল করব। তো তখন ওর পরিবার লোক বললো, যেহেতু তুমি বাসে চলাচল করবা না, তাহলে তোমার বাসের সাথে কোনো কিছু সম্পর্ক আছে। তখন ভাইটা বললো, হ্যাঁ, আমার বাসের সাথে কেন জানি আমার সাথে বাসে আমাকে আকর্ষণ করে, আমাকে দূরে কোথাও নিয়ে যেতে চায়, কিন্তু আমি যাইতে পারি না, মাঝপথে আমাকে আটকাই দেয়। আচ্ছা। তো এরকম করার পর ও বাসাও চেঞ্জ করে। এরপর যে একদম বাস স্টেশন থেকে একদম গ্রাম এলাকায়, যেখানে বাসের কোনো সারা শব্দ নেই। আচ্ছা। তো ওইখানে যাওয়ার পরে ভাইয়া নাকি অনেক দিন ভালো ছিল। তখন আবার ভাইয়ার আবার মন টানতো বাসে যাইতে, বাসে চলাচল করবে। তো এরকম করতে ভাইয়া একদিন ঘুমে স্বপন দেখে ভাইয়া ঘুমে বাসে চলাচল করতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো অনেকে স্বপ্ন দেখে রাত্রে, ভাইয়া অনেকে যখন স্বপ্ন দেখছে আমি মারা গেছি, স্বপ্ন অনেক কিছু দেখছে, রাত্রে বাসে গেছে, বাসে উনি যে মারা গেছে এটা স্বপ্নের মধ্যে দেখেছে, স্বপ্ন দেখতেছে যে উনি মারা গেছে বাসে চাপায়। আচ্ছা। উনি এক বাসে যাচ্ছে, অপর পাশে আরেকটা বাস এসে মারা দিছে। মারা দেওয়ার পরে ওনাকে দাফন করছে ওই বৃদ্ধ মহিলাটাই। হেল্পার ছিল, হেল্পার বলছে আমি তোমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারবো, এর বেশি পারবো না। বৃদ্ধটি বলছে যে ওরে কবরস্থান পর্যন্ত রাখে আসলেই হবে, বাকি দায়িত্ব আমার। আচ্ছা। এমন স্বপ্ন দেখতে দেখতে হুট করে সকাল হয়েছে। দেখেন ভাই, গল্পটি বলতে আমারই কাশিনি হচ্ছে। তো হুট করে নাকি উনি নিজে কিন্তু মৃত ব্যক্তি, সকাল হয়েছে, ওনার পরিবার ওনাকে ডাকতেছে, কোনো কিছু বলতে পারতেছে না। আচ্ছা। 2 দিন নাকি উনি ঘুমাইতেই ছিল। 2 দিন পর ওনার পরিবারও মনে করছে যে মৃত। আমাদের সচরাচর আমরা যেটা ভাবি যে 2 দিন 3 দিনকে ঘুম থেকে না উঠলে আমরা মৃতও ভাবি, শ্বাস প্রশ্বাস না চললে। তো ভাইয়া নাকি শ্বাস প্রশ্বাস কিছু চলতো না, কিন্তু ভাইয়াটির পরিবার গোসল দিছে, সব কিছু করছে, এখন জানাজা করবে। আচ্ছা। এই মুহূর্তে নাকি ভাইয়ার বাড়িতে একটি কলস রাখা ছিল। আচ্ছা। কলসে পানি ছিল। তো কলসের ঢাকনিটি নাকি ওনার ভাই খুলে দিছে পানি খাওয়ার জন্য। কলসের ঢাকনাও খুলে দেয়া, উনি ওইখান থেকে চটকে ওঠা। ওইখান থেকে চটকে ওঠার পর ছেলেটি বলতেছে আমার সঙ্গে কি হচ্ছে এসব, আমার সঙ্গে কি হচ্ছে, এত মানুষ কেন, আমার কাছে সাদা কাপড় কেন, আমার কি হয়েছে? সবাই তো আতঙ্ক হয়ে এখান থেকে সরে যাচ্ছে যে তুমি তো মারা গেছো। বলতেছে না, আমি কই মারা গেছি, আমি তো স্বপ্ন দেখতেছি আমি মারা গেছি, আমি তো মারা যাই না, আমার তো রুহু চলতেছে। আমি একটা কোন যেন একটা কলসের ভিতরে আমি বন্দী হয়েছিলাম। আচ্ছা। এমনটা বলার পর ঘরে যত কলস ছিল সব, মানে যত কিছু ছিল ঢাকায়, একটা সব কিছু পানি ফেলে দেওয়া হয়েছে। ছেলেটি দেখে ছেলেটির কাছে কেউ যাচ্ছে না, কেউ কথা বলতেছে না। ছেলেটি বার বলতেছে আমাকে এখান থেকে সরাও, আমি বেঁচে আছি, এখানে রাখলে আমার জীবন শেষ হয়ে যাবে। ফ্যামিলির লোক বুঝতেছে না, বলতেছে তুমি মারা গেছো।
এলাকার ইমাম মর্জিন ওনারাকে বলছে যে এইরকম হইতে পারে না, ছেলেটি নিশ্চয়ই খারাপ ছিল, এই কারণে এই কারণটা হয়েছে ওর লগে। হ্যাঁ হ্যাঁ তো এরকম করার পর ওই ছেলেটির বাবা বুকে সাহস নিয়ে বলল যে না, আমার ছেলে বেঁচে আছে। পরে ওইখান থেকে সরানোর পর ছেলেটি অস্বাভাবিক আচরণ করতে লাগলো সবার সঙ্গে। আচ্ছা ফ্যামিলির লোকও ভাইয়াটির সঙ্গে নাকি অস্বাভাবিক আচরণ করা শুরু করলো, ঠিক মতো খাইতে দিত না, ও ঘরে কেউ যাইতো না। তো এইভাবে করতে করতে ছেলেটি নাকি অনেকটাই বিব্রত হয়ে ছেলেটি বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে যায় এক ফ্রেন্ডের বাসায় ছিল, হুম ওইখানে থাকার পর ছেলেটি নাকি তেমন আর কিছু অনুভব করতো না, স্বাভাবিক মনে করতো। হুম তো ওই ভাইয়াটি আমাকে ভয়েসে এইটুকু বলছিল এবং বলছে যে আমার হয়তো ফ্যামিলিতেই সমস্যা ছিল। তো বললো যে আমি ফ্যামিলি থেকে বের হওয়ার পর আমার সঙ্গে এরকম কোনো কাজ হয়নি, এখন পর্যন্ত আমি ফ্যামিলি ছাড়া আছি। তো যাই হোক, ভয়েসে আমাকে বলছিল যদি ভুল ত্রুটি হয় এটা আমার মতো করে আমি স্ক্রিপ্টে লিখতে পারি, কারণ ভয়েস তো আর ওইভাবে অপারেট করা সম্ভব না। রাইট পরে আমি ওই ভয়েসটা আমার মতো করে আমি অপারেট করে টাইপ করে স্ক্রিপ্টটা আমি মিলাইছি। মিলানোর পরে আমি ভাবলাম যে না, যে এটা আমার ভাইয়াটি যেহেতু আমাকে অনুরোধ করছে, হুম গত সপ্তাহেও বলছিল, গত সপ্তাহে আমি আসতে পারিনি। আচ্ছা তো ভাবলাম এই সপ্তাহে আমি ভাইয়াটির গল্পটা তুলে ধরি, যেহেতু ভাইয়াটার জীবনের সঙ্গে অনেক বড় একটা গল্প। জি এটা জানি না কার কাছে কেমন লাগলো, কিন্তু এটা বলতে গিয়ে আমার নিজের গায়ে শিংড়ি উঠছে এখানে। তো এখানে এমন আরো কিছু ছিল, আমি ভয়েসটি ঠিকভাবে বুঝতে পারিনি, যেটুকু আমার স্ক্রিপ্টে ছিল। যেহেতু ঘটনাটা অন্য একজনের এবং অন্য আপনি একজনের, শুনে হ্যাঁ। শুনে আপনি শেয়ার করেছেন। হ্যাঁ, আমি ওই ভাইয়াটির বলতাম, সেখানে ভাইয়াটি ঢাকাতে থাকে। আচ্ছা আচ্ছা উনি বললো যে ভাই আমি তো ওইভাবে তো স্টুডিওতে যা বলা সম্ভব না, হুম হুম আপনি তো দেখি মাঝে মাঝে যাইতে, আপনি যদি একটু বলতেন। হুম তো বললাম ভাইয়া ঠিক আছে আপনি দেন। পরে ভাইয়াটি বললো যে আমি লিখে দিতে পারবো না, আমি পড়াশোনা তেমন করি না, আমি ভয়েসে দিলাম। হুম ভয়েস দিছে ভাই, আমি ওইটা 2 দিন শুনে আমি স্ক্রিপ্টটা তৈরি করে আমি বললাম। এখানে ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আমরা সোহান ভাইয়ের কাছ থেকে শুনলাম তার সংগ্রহ করা একটি ঘটনা। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কার কাছে কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভে আছি আমাদের সারাবেলার পেজ থেকে। এর পাশাপাশি আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 এর মাধ্যমে। তো আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনারা জানাতে পারেন যে আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লাগছে এবং আমাদের আজকের আয়োজন কেমন লেগেছে, এবং আপনাদের জীবনে যদি ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে সেসব ঘটনা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবেন, তো এক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না। আমাদের স্টুডিওতে শাহাদুল আছেন, আমরা শাহাদুলের কাছে যাব। অনেকদিন পর শাহাদুলকে পেলাম। আমি আসলে একটা গত সপ্তাহে যেহেতু ছিলাম না, তার মধ্যে শাহাদুলের সাথে যখন কথা হয়েছিল যে শাহাদুলের কাছে একটা সংগ্রহ করা ঘটনা রয়েছে, তাই আমি আসলে নেক্সট এপিসোডে কোথায় থাকি না থাকি এজন্য আসলে আমি খুব বেশি দেরি করতে চাই না এই ঘটনাটা শুনতে, এই জন্য শাহাদুলের কাছে চলে যাবো। বাট তার আগে দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। মাহিনুর মারুফ ছিলেন আমাদের সাথে। উনি লিখেছিলেন, ভাইয়া আশা করি ভালো আছেন। আমি শুনছি মাধবপুর পানিশাইল কাশিমপুর ঢাকা থেকে। মারুফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মারুফ আমাদের বলতে গেলে নিয়মিত শ্রোতা, উনি ঢাকায় অবস্থান করছেন, এরপরও আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। মারুফ লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদি হাসান মানো, উনি লিখেছেন আমরা 3 জন মিলে বাসায় লাইভ দেখছি এবং শুনছি। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা ভাইয়া। আর মুস্কানের জন্য অনেক অনেক ভালোবাসা। মুস্কান আমার ভাগ্নি, যুক্ত হয়েছে দিনাজপুর থেকে। লিখেছিলেন আমাদেরকে নূর আলম, উনি সাথে আছেন আমাদের সাথে, এমনটি জানাচ্ছেন। গত সপ্তাহে আমাকে মিস করেছেন, লিখেছিলেন আমাদেরকে মহিদ ইসলাম। ইমেলটা বেশ ভয়ঙ্কর ছিল। সোয়াইব ইসলাম লিখেছিলেন। রিয়াদ লিখেছিলেন, ভাইয়া কেমন আছেন। প্রো আতিক ছিলেন, ওনার বাবার সাথে একটা ভৌতিক ঘটনা রয়েছে, উনি এটি শেয়ার করতে চেয়েছিলেন। যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমি বলেছি অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। স্বর্ণা জাহান ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন হাই, শুনছি দিনাজপুর থেকে, অনেক অনেক শুভকামনা আপু। দিনাজপুর থেকে উনি যুক্ত হয়েছেন। সোয়াইব লিখেছেন ঘটনাটা শুনে অনেক ভয় লেগেছে,
আমাদের সাথে ছিলেন রায়হান খন্দকার, উনি লিখেছিলেন যে আচ্ছা ওকে ফাইন, লিখেছিলেন আমাদেরকে স্বাধীন, উনি সালাম জানিয়েছিলেন। উনি সুকান দিঘি থেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ সোয়াইব ছিলেন, শিহাব ভাইয়ের ঘটনাটা বেশ ভালো ছিল। সৌরভ লিখেছেন রাতুল ভাই মেইলটা অনেক ভয়ঙ্কর। এমডি জরিদুল ছিলেন আমাদের সাথে, ছিলেন রমজান আলী। রুহুল আমিন লিখেছেন যুক্ত হলাম ফুলবাড়ি বাধিয়াখালী থেকে। লিখেছিলেন আমাদেরকে আবারও বৃষ্টি আক্তার, উনি লিখেছিলেন পলাশবাড়ি আমলাগাছি থেকে। আমলাগাছি রাইট? আচ্ছা, বিশাল লিখেছিলেন যে গল্পগুলো অনেক ভয়ানক ছিল, থ্যাংক ইউ। এমডি লাবিব ছিলেন আমাদের সাথে। রুবেল মিয়া লিখেছিলেন শাহাদুলের কাছ থেকে ঘটনা শুনতে চাই। অবশ্যই আপনারা বলার আগেই শাহাদুল হাজির। আমরা শাহাদুল ভাইয়ের কাছ থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনা শুনবো। এবং আপনারা কে কোথা থেকে শুনছেন এবং আপনাদের কাছে যদি এই থেকে এমন কোনো ভৌতিক ঘটনা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের স্টুডিওতে এসে। আমাদের সাথে ছিলেন সিঙ্গেল লাইফ, আচ্ছা ওই অ্যাকাউন্ট থেকে লিখেছিলেন মোহাম্মদ বেলাল। আমার বাড়ি আচ্ছা সাতেনতলা এটা কোথায়? আচ্ছা, উনি লিখেছেন ঢাকা নরসিংদী থেকে। রংপুর থেকে যুক্ত হয়েছেন আবদুল্লাহ সিয়াম। লাবিব যুক্ত হয়েছেন বটের তল থেকে। বটের তল কোথায় জানাবেন? এম মামুন ছিলেন আমাদের সাথে। শিহাব, তোমার জন্য শুভকামনা রইল, লিখেছিলেন জান্নাত বাপ্পি আমাদেরকে। আর দেখতে পাচ্ছি আরও অনেকেই যুক্ত হচ্ছেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই। আমাদের স্টুডিওতে আছেন একজন আর্জেন্টিনা ভক্ত, শাহাদুল। ধন্যবাদ ভাইয়াকে গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, সম্ভবত এটাই আপনাদের সাথে লাস্টবার মতন দেখা হচ্ছে। সরাসরি ঘটনাতে যাচ্ছি। আপনাদেরকে আজকে যে ঘটনাটি বলবো সেটি একটি আমার চাচার কাছ থেকে শোনা। সে বর্তমানে এখন সিলেটে বসবাস করে। শুধু আজ প্রায় 26-27 সাল বছর থেকে উনি সিলেটেই বসবাস করেন। তো ঘটনাটি উনি যে বাসায় থাকতেন সেই বাসাতেই ঘটনাটি ঘটে। এখন বাসা ছেড়ে দিয়ে অন্য একটা বাসায় উনি রয়েছেন। তা সেই বাড়িতে উনি দীর্ঘ যাবৎ থেকে ওই বাড়িটা দেখাশোনা করতেন উনি। তো ওনার মালিক আবার ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার থাকাকালীন আমি যখন থাকবো না তখন তুমি যে বাসা বাড়ি যারা রয়েছে ভাড়া থাকে তাদের বেতনগুলো বা বাসা ভাড়া টাকাগুলো তুলে আমার যে ওয়াইফ রয়েছে তাকে দিবে। আর ওখান থেকে তোমার পকেট খরচ বা সাংসারিক যেটুকু চালানোর প্রয়োজন সেটুকু তুমি সেখান থেকে নিবে, আর বাকিটা আমার ওয়াইফকে দিবে। তা আমার চাচা ঠিক আছে, আমি ওটাই করব। তো ওই বাড়িওয়ালা আবার হচ্ছে লন্ডনে থাকেন। তা ওই বাড়িতে এত ধরনের ভয়ানক ঘটনা ঘটে গেছে এর আগেও, সেটা আমার চাচা জানতো না। আচ্ছা, তা উনি যে রুমটাতে রয়েছেন আমার চাচা, এবং পাশে আরেকটা রুম রয়েছে, সেই রুম দুইটাতে আমার চাচা থাকতো এবং তার বাচ্চা কাচ্চারা থাকতো, ছেলে মেয়ে। তো সেক্ষেত্রে তারা দুজন থাকতো এবং তাদের যে পাশের ফ্ল্যাটটা রয়েছে বাড়িটি, সেখানে মাঝে মধ্যে গুনগুন করে আওয়াজ হতো। তা সবাই মনে করছে কিসের এটা আওয়াজ হয়, স্বাভাবিক মনে করছে হয়তো বিভিন্ন ধরনের ঝিঝি পোকা রয়েছে, রাত করে ঝিঝি শব্দ করে, সেই পোকাগুলোর শব্দ মনে করছে যে এইগুলোর শব্দ হতে পারে। স্বাভাবিকভাবেই নিয়েছে এবং যত দিন যাচ্ছে সেটার শব্দ বেড়েই চলেছে, যত দিন যাচ্ছে ততই বেড়ে চলছে। তা হঠাৎ করে শব্দগুলো একদিন বন্ধ হয়ে যায়। তারা সবাই ভাবলো হয়তো ঝিঝি পোকারা চলে গেছে বা ওখানে নেই, ওই জন্য হয়তো আর সে শব্দগুলো হয় না। তা শুনে সবাই হয়তো ভাবছে স্বাভাবিক ভেবে চলাফেরা করছে, জীবনযাপন করছে। তা একদিন আবার হঠাৎ করে মাঝরাতে ওই একই ঝিঝি পোকার মতন শব্দ হচ্ছে, সেই শব্দতে আরো তীব্র আওয়াজ হচ্ছে এবং কানে যেন এমনভাবে কানে শব্দ বাজতেছে যেন কান যেন ফেটে যাচ্ছে, কান দুটো এরকম।
তা আমার চাচাকে এসে বলতেছে যে ভাই বাড়িওয়ালা কি এখানে আছে নাকি উনি চলে গেছে। তা আমার চাচা বলেছে বাড়িওয়ালা তো সবসময় এখানে থাকে না, উনি তো লন্ডনে থাকে। তা আমার চাচা বললো যে কি সমস্যা আমাকে বলেন, আমি বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে সে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তা আমার চাচাকে ওই ভাড়াটে বলল যে এই সমস্যা যে রাত করে কয়েকদিন থেকে ঝিঝি পোকা ডাকছে, সেটা মাঝখানে আবার কয়েকদিন বন্ধ ছিল, আবার বেশ কিছুদিন ধরে ডাকতেছে, শব্দ হচ্ছে, এবং সেই শব্দটা এত পরিমাণ বিকট আওয়াজ যেন কানের পর্দা ফেটে যাচ্ছে এইরকম। তা আমার চাচা বলে যে আমি তো এতদিন থেকে রয়েছি, দীর্ঘ 6 থেকে 7 বছরে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। আপনি 2-3 মাস থাকাকালীন এই সমস্যাগুলো হচ্ছে, এটা তো হওয়ার কথা না কখনো। আর যাই হোক, আপনি সমস্যাটার কথা বললেন, আমি দেখি মালিকের সাথে কথা বলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। তো উনি মালিকের কাছে যখন সমস্যাটার কথা বললেন, মালিক তখন চুপ করে গেলেন। মালিক বলল যে তোমার অন্য কোনো কথা থাকলে তুমি বলতে পারো, এই বিষয়টা বাদ দাও। তা আমার চাচা বললো যে এটাই তো ভাড়াটিয়া বললো, ওই জন্য আপনাদেরকে আমি বললাম। এখন আপনি যদি কোনো সমস্যা সমাধান করতে বলেন তাহলে আমরা করতে পারি। তা ওই বাড়িওয়ালা বললো যে যেভাবে আছে ওভাবেই থাকুক, যদি ওনারা না থাকতে পারে তাহলে ওনারা মাসের ভাড়াটা দিয়ে ওরা বাড়ি ছেড়ে দেখ। তা বাড়িওয়ালা যেভাবে বললো, আমার চাচা সেভাবেই ওই ভাড়াটিয়াকে এসে সেভাবেই বললো। তো ভাড়াটিয়া বলছে ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমরা থাকি আর কয়েকটা মাস, তারপরে দেখা যাবে কি হয়। তা যখন ওই বাড়ির পেছনেই একটা নলকূপ রয়েছে, নলকূপ বলতে সরি ভুল হবে, ডোবা রয়েছে, সেই ডোবাতে অনেক কচুরিপানা এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে। ওখানে একটি বিষয়, সেটা হচ্ছে ওই ডোবাতে আগে বেশ কয়েকটি বললে ভুল হবে, সেটা হচ্ছে 2টা বাচ্চা নাকি ওখানে মারা গিয়েছিল, পুকুরে খেলতেছি ওখানে মারা গিয়েছিল। তা সেই ক্ষেত্রে থেকে পুকুরটি একদম নিষিদ্ধ, ওখানে কেউ যায় না এখন পর্যন্ত, নাকি কেউ যায়নি। তা ওইটা যখন ওই বাড়ির ভিতর থেকে ঝিঝি পোকার আওয়াজ এবং চিৎকার আওয়াজ আসতেছে, মানুষের বাচ্চারা কান্না করতেছে। ওনারা ভাবতেছে এত রাত্রে বাচ্চার কান্না কোথা থেকে আসবে, এত রাত্রে তো কোনো বাচ্চার কান্না আসার কথা না, যতই এটা শহর হোক, এত রাতে তো সবকিছুই একদম নির্বিঘ্ন, একদম মানুষ ঘুমে পড়ে যায়, ঘুমে নির্হাত হয়ে যায়। তা এইভাবে তা বলতেছে, ওনারা খোঁজার চেষ্টা করতেছে যে কি হচ্ছে এখানে। তো ওরা টর্চ লাইট নিয়ে বাড়ির পেছনে একজন সামনে একজন খুঁজতেছে যে কিসের আওয়াজ বা বাচ্চার আওয়াজটা, কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে। ওরা খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু যত ওনারা খোঁজার চেষ্টা করতেছে, কাছে যাচ্ছে, আওয়াজটা তত দূর থেকে আসতেছে, আওয়াজটা তো তাদের কাছ থেকে আরো দূরে চলে যাচ্ছে। তা এইভাবে তারা বলতেছে যে না, এটা তো এইভাবে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, খুব সমস্যা। এখন বাড়িওয়ালাকে বলেও তো কোনো লাভ হবে না, কারণ বাড়িওয়ালার যদি বাড়িতে না থাকে, তার কর্মচারীকে দিয়ে তো কোনো কাজ হবে না। তারা আবার বাড়িওয়ালাকে, আমার যে চাচা রয়েছে সেই চাচাকে আর পরবর্তীতে কিছু বললো না, তারা এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবে, নিজেরাই ভাবলো। কিন্তু দিন শেষে একটা জিনিস, ওরা যখন যত দিন যাচ্ছে তত বিষয়টার ভিতর আগ্রহ জন্মাচ্ছে, যে বিষয়টি বাচ্চার আওয়াজ কোথা থেকে আসতেছে, কান্নার আওয়াজ প্রত্যেকটা দিন। শুধু ভাইয়া ওই রুমে যারা রয়েছে যে কয়জন, শুধুমাত্র তারাই শুনতে পারে। পাশের রুমে যাবা, এতগুলো রুম রয়েছে, এতগুলো ভাড়াটিয়া রয়েছে, আর কেউ এই রুমের বিষয়ে, এই আওয়াজের বিষয়ে কেউ জানে না। তো মাঝরাতে আরেকদিন তারা দুজন একই সাথেই সেই ডোবার পেছনে গিয়েছে, সেখানে যে তারা টর্চ লাইট মেরে যাচ্ছে পথটা ধরে, যে কোথায় যে এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে সেটাই একটু দেখার বিষয় রয়েছে। তা তারা ওখানে গেলেন, যে একদম ওই রাস্তার শেষ পর্যায়ে যে দেখে একটি গাছ রয়েছে, ছোট্ট একটি গাছ, তেমন একটা বড় না ছোট, একদম মাঝারি সাইজের একটি গাছ। সেই গাছের নিচ থেকে
তারা ওখানে যে দাঁড়িয়েছে এবং দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিছু ঢিল ওনাদের উপর নিক্ষেপ হচ্ছে, কিছু ঢিল ওনাদের উপর নিক্ষেপ হচ্ছে এবং ওখান থেকে আওয়াজ আসতেছে যে তোরা কারা এখানে, আমার স্থানে তোরা এসেছিস কেন, তোরা কারা, তোদেরকে তো আমি চিনি না, আর তোরা আমার জায়গাটা অপবিত্র করে দিলি কেন। একটা অভয়ের কণ্ঠে, একটা মেয়ে অভয়ের কণ্ঠে এই কথাগুলো ভেসে আসতেছে। তা তারা ভয়ে আতঙ্ক হয়ে গেছে, আতঙ্কে পড়ে গেছে যে এটা কি হচ্ছে, কোথা থেকে এই আওয়াজ। পরে তারা দুজনে চতুর্পাশে ঘুরতেছে যে কি হচ্ছে। পরে ওনারা অনুভব করতে পেরেছে গাছের উপর থেকে এই আওয়াজটা আসতেছে কিনা। তো একজন বিষয়টা চিন্তা করতে করতে ওনারা দুইজন গাছের নিচে বসে গেছে শিকড়ের। তা ভাবতেছে যে না, বাড়িতে চলে যাব, আজকে আর খোঁজার কোনো সময়। কিন্তু ঘটনাটি ওখান থেকে আরো বড় সূত্রপাত ঘটে। তারা যখন উঠে দাঁড়াচ্ছে এবং তাদের পাগুলো এমনভাবে আটকে ধরছে, তারা ওখান থেকে 1 ইঞ্চিও পা নড়াতে পারতেছে না, সরতে পারতেছে না যে তারা পা কদম ফেলাবে। তা তারা অনেক চেষ্টা করতেছে, তা বলতেছে যে কি হলো রে, আমাদের পায়ে কে আবার ধরে থাকলো। তা দুজনের পা আবার মানে ওখান থেকে খোলানোর চেষ্টা করতেছে, কিন্তু ওনারা এত আপ্রাণ চেষ্টা করতেছে, কোনো কাজে লাগতেছে ওনাদের শক্তি। তো ওনারা ভয়ে চিৎকার করা শুরু করতেছে। আর ওই গয়া ডোবার ওই পেছনে কে বা যাবে, ওনাদের আওয়াজ কে বা শুনবে, চিৎকার করে লাভ নেই। পরে অভয় বলতেছে যে তোদের এতক্ষণ তোরা এখানে ছিলি, আমি তোদেরকে নিষেধ করলাম চলে যাওয়ার জন্য, তোরা আবার আসিস, আমার জায়গাটাকে অপবিত্র করে দিচ্ছিস। তারপরেও তোরা আমার বুকের উপর তোরা বসেছিস, এটা তো খুব খারাপ কাজ। আজকে তোদেরকে আমি ছাড়বো না, তোরা যত বড়ই কিছু হোক, আজকে তোদের জীবন আমার হাতে, তোদেরকে কেউ বাঁচাতে পাবে না। তা এই কথা শুনে যখন ওরা এই কথা শুনলো, তখন তো ওরা ভয়ে আতঙ্কের ভিতর পড়ে গেছে যে কি হবে, আজকে আমাদেরকে কে বাঁচাবে। এইদিকে আবার এই অবহেবের কণ্ঠতে এই সব কথাবার্তা শুনতেছে, আবার ওই বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। তখন অভয়টা বলতেছে তোরা যদি বাঁচতে চাস তাহলে ওই পুকুর থেকে ওই বাচ্চা দুটোকে বাঁচানোর চেষ্টা কর। তা বলতেছে যে আমরা ওই বাচ্চাদেরকে কিভাবে বাঁচাবো, বাচ্চাদের কোথায় পাবো আমরা? ওই যে ডোবাতে যে বাচ্চার আওয়াজ আসতেছে ওখান থেকে, ওখানে তোরা নামি বাচ্চা দুটোকে খোঁজার চেষ্টা কর। যদি না পাস তাহলে তোদের মৃত্যু এখানেই অনিবার্য। সেই বাচ্চার আওয়াজ এতটা পরিমাণ শব্দ ছিল, সেই কান যেন একদম ফেটে যাচ্ছিল সেই আওয়াজে। তা ওরা দুইজন বলতেছিল যে আমরা তো এই আওয়াজের কাছেই যেতেই পারতেছি না, আবার যত কাছে যাচ্ছি তত যেন শব্দটা বেশি হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে এবং আমাদের কানের যে পর্দাটা রয়েছে সেটা ফেটে যাচ্ছে, মানে কান ফেটে রক্ত বের হচ্ছে, এরকম মনে হচ্ছে। তোরা ওখানে যে খোঁজার চেষ্টা কর, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। তোরা যদি ওদেরকে পাস তাহলেই তোদের জীবন মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। তো ওরা বাঁচার কোনো উপায় না পেয়ে ওই সময় একটা পরিত্যক্ত একটা পুকুরে বা ডোবাতে ওরা নেমে বাচ্চাদেরকে খোঁজার চেষ্টা করলো, দুটো মৃত বাচ্চাকে, যারা কিনা অনেক আগে মারা গিয়েছে। সেই আওয়াজ প্রেক্ষাপটেতে তারা শুধু যাচ্ছে, কোনো মাঝখানে একটা সময় মাঝখানে গিয়েছে তারা দুইজন। মাঝখানে যে যাওয়ার পর তারা আর নিজেদের যে থাও আছে, যেটাকে আমরা বলি যে মাঝখানে যে নিজের যে গভীরতাটা, সেটা তারা ধরে রাখতে পারেন, অনেকটা তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার পর তারা বলতেছে যে আমাদেরকে বাঁচাও। এবং পাশের যে অবয়বটি রয়েছে গাছের, সে অবয়বটি ওখান থেকে হাসতেছিল, তাদের কাহিনী থেকে হাসতেছিল এবং বলতেছে তোদের শাস্তি তো এইভাবেই দেব রে, তোরা আমাকে অপবিত্র করেছিস, তোরা আমার শরীরের উপর বসেছিস, তোদেরকে তো আমি এই জন্যই তোদেরকে পুকুরে নামতে বলেছি। তোরা বাঁচতে পাবে কিনা সেটা জানি না, কিন্তু তোরা ওখান থেকে কখনো ফিরতে পাবে না, তোদের মৃত্যু ওখানেই লেখা রয়েছে।
তো ওরা দুজন খুব চিল্লাচিল্লি করতেছিল, অনেক আপ্রাণ চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। যত ওনারা শরীর নাড়ানাড়ি করতেছে, নড়াচড়া করতেছে, তত ওনারা নিচের দিকে তলিয়ে যাচ্ছে। এমনটা বলতেছে যে আপনি আমাদেরকে বললেন যে বাচ্চা দুটোকে যদি আমরা খুঁজে আপনি আমাদেরকে বাঁচাবেন। পরে অভয়টি বলতেছে যে ওটা তো আমার এই কণ্ঠস্বর, আমার এই কণ্ঠ, আমার এই আওয়াজ, তোদেরকে মারার জন্য আমি এই বুদ্ধিটি করেছি। তোরা যে রুমটাতে থাকিস ওই রুমটা ছেড়ে দিবি, তাহলে তোদের জীবন একেবারে বিপন্ন, একদম তোরা মৃত্যুবরণ করবি। তো বলতেছে যে আমরা তো জানতাম না যে আপনার এই রুমে আপনার বসবাস রয়েছে, এই গাছে আপনার বসবাস রয়েছে। আমরা যদি জানতাম তাহলে তো আমরা এই রুমটা কখনোই নিতাম না। আর বাড়িওয়ালাও আমাদেরকে কখনো বলেনি যে এই রুমে এই ধরনের সমস্যা রয়েছে, জিনের সমস্যা বা কোনো অবয়বের সমস্যা রয়েছে। পরে ওনারা বলতেছে যে এই কদিন বেশ মাস দুয়েক যে ঝিঝি পোকা, তারপর হচ্ছে বাচ্চার কান্নার আওয়াজ, এগুলো কোথা থেকে আসলো বলতেছে এগুলো সব আমারই আদেশ, আমারই সব কিছু। আমি তোদেরকে বিরক্ত করেছি তোদেরকে এখানে উৎখাত করার জন্য। আজকে যখন তোদেরকে কাছে পেয়েছি তার মানে তোদেরকে মৃত্যুবরণ করতেই হবে। পুকুর থেকে ওইসব ওরা কথা বলতেছিল, আর অভয়টি সেই গাছের ওখান থেকে বলতেছিল এইসব কথাবার্তা। তাদের ভিতর একটা সময় তারা যখন ওরা দুজন ভুল স্বীকার করলো যে আমরা এখান থেকে কালকে সকালে এখান থেকে চলে যাব, আপনারা আমাকে ছেড়ে দেন, আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচান। এই কথাটি শেষ করতে না করতেই ঠিক ওই সময় আল্লাহ তাআলা ওনাদের কাছে বাঁচিয়ে রাখবে সেটির একটি নমুনা। ঠিক ওই সময় ফজরের আজান সুর ভেসে আসতেছে, তাদের কানে এসে পৌঁছেছে এবং তারা ওই আজানের সুর শোনার সঙ্গে সঙ্গে তাদের ভিতর এতটা পরিমাণ সাহস কাজ করা শুরু করলো এবং শক্তি কাজ করা শুরু করলো, তারা সব কিছু যেন একদম উদ্ধার করে উঠে আসলো এখানে এবং এসে সঙ্গে সঙ্গে গাছের ওখানে আসলো। আবার এসে দেখে যে অবয়বটি নেই এবং যাওয়ার সঙ্গে ওদেরকে বলতেছে যে এই 3 ঘন্টায় যে তোদেরকে পরিমাণ মৃত্যুর যন্ত্রণাটা দিয়েছি, শেষ পর্যায়ে এসে আল্লাহর আজানের সুর ভেসে উঠেছে, আজান ফজরের আজান হয়েছে, এই কারণে তোরা বেঁচে গেলি। না হলে আজ 10 মিনিট থেকে 5 মিনিট যদি তোরা থাকতি এখানে, তাহলে আজকে তোদের মৃত্যু এখানেই হয়ে যেত। এবং এই যে এতগুলো তোরা গাছ গছালি দেখতেছিস, পানি দেখতেছিস, ময়লা দেখতেছিস এবং কচুরি পানা রয়েছে যেগুলো, সে পানাগুলো দেখতেছিস, এটার ভিতরেই তোদের লাশগুলো ডুবে থাকতো। তোদের লাশ আজ পর্যন্ত কেউ তোদের লাশ খুঁজে পেত না, একমাত্র তোদের আল্লাহ তাআলার রহমতে তোরা বেঁচে গেছিস। তা ভাইয়া এই ছিল আমার ঘটনাটি। আচ্ছা, শাদুল অনেক অনেক ধন্যবাদ। আমরা চমৎকার একটি ঘটনা শুনলাম। আর শাদুলকে অনেক অনেক থ্যাঙ্কস, চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শাদুলের এক চাচার থেকে সংগ্রহ করা এই ঘটনাটি, আসলে যিনি দীর্ঘ অনেক বছর সিলেটে অবস্থান করেছিলেন এবং তার সাথে ঘটনাক্রমে এই বিষয়গুলো ঘটে। তো যাই হোক, আমরা খুব বেশি কথা বাড়াবো না, যেহেতু সময় বেশ কম এবং আমার শরীরটাও খুব একটা ভালো নয়। এই জন্য আসলে আমি এক্সট্রা ইমেল আপনাদেরকে আজকে পড়ে শোনাচ্ছি না। আমি চলে যেতে চাই, আমাদের স্টুডিওতে অতিথি আছেন সোহান ভাই, তার কাছে আরেকবার চলে যাব, তার কাছে শুনবো আরেকটি ঘটনা। ততক্ষণে আমরা কিছু কথা পড়ে ফেলতে চাই যে কারা কারা আছেন আমাদের সাথে, দেখতে চাই কি কি লিখেছেন তারা। দেখতে পাচ্ছি শুরুতেই দিনাজপুর থেকে আমাদের সাথে বরাবরের মতোই যুক্ত আছেন খন্দকার মেহেদি হাসান। এরপর দেখতে পাচ্ছি এমডি মিজান ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন কুমেদপুর থেকে। আচ্ছা, ওনার ডায়েরিতে অনেক ভৌতিক ঘটনা নোট করা আছে, অবশ্যই আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। মিশন আকন্দ ছিলেন আমাদের সাথে, অনেক সুন্দর ঘটনা। মিজান লিখেছিলেন যে ভাই আমি কিছু ঘটনা পাঠাবো, বাট কিভাবে পাঠাবো জানতে চাই।
অবশ্যই আপনার যেহেতু ঘটনাগুলো লিখিত আছে, আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ঘটনাটি আমাদেরকে মেইল করে লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি খুব সম্ভব হয় যদি লিখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে ছবি তুলে আমাদেরকে ইমেলে পাঠাতে পারেন, তাহলে হতে পারে। কিন্তু এটাতে একটু ঝামেলা হয়ে যায়, যা হুট করে আমি একটা ঘটনা পড়ার পর যখন পরের পেজে চলে যাব, পেজগুলো এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে বেস্ট হয় আপনি সেই ঘটনাটি যদি আমাদেরকে ইমেইলে লিখে পাঠান। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhuth.sharabela@gmail.com। আর যারা আমাদের স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আমাদের সাথে ছিলেন মোহাম্মদ সোয়াইব, উনি ভালোবাসা জানিয়েছেন। সুরায় জানাত পড়েছিলেন আমাদের সাথে। আলম খান, উনি কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন, বেশ ভালো হচ্ছে এমনটি লিখেছিলেন। মোহাম্মদ সোয়াইব লিখেছিলেন। তানভীর প্রধান সালাম জানিয়েছিলেন, ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন তানভীর জানাবেন। লিখেছিলেন অলি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, উনি ঢোলভাঙ্গা থেকে যুক্ত হয়েছেন। লিখেছিলেন যে শাহাদুল ভাইয়ের ঘটনাটা বেশ ভালো লাগলো। জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে। সিয়াম লিখেছিলেন যে রংপুরের সঠি বাড়ি থেকে শুনছি একদিন ভূতবেলা। আচ্ছা, ওকে ফাইন। দেখতে পাচ্ছি আমাদের সাথে মামুন যুক্ত হয়েছেন, উনি চৌধুরীর ভিটা থেকে যুক্ত হয়েছেন। ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাকির হোসেন। তেহরিনা ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে লাবিব, উনি বটের তলা থেকে যুক্ত হয়েছেন। শিহাবের জন্য শুভকামনা জানিয়েছেন মামুন। এরপরে আরও অনেকেই যুক্ত হচ্ছেন। আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই সোহান ভাইয়ের কাছে। যেহেতু সময় খুব একটা নেই, আমরা সরাসরি শুনবো সোহান ভাইয়ের কাছ থেকে একটি ঘটনা। ধন্যবাদ ভাই আমাকে আবার এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। তো এখন সময় আমাদের হাতে যেহেতু অল্প ভাই, তো সেক্ষেত্রে আমি খুব সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো, যেটা রিসেন্ট বেশ কিছুদিন আগে আমাদের সঙ্গে ঘটে গেছে। বেশ কিছুদিন বলতে তাও প্রায় 6-7 বছর আগেই। আচ্ছা, গাইবান্ধায় যেবার বন্যা হইল সেইবারে ঘটনা। তো আমাদের এলাকা থেকে আমরা কয়েকজন, আমার এলাকাটা হচ্ছে আমার নানার এলাকা, তো ওরা হচ্ছে আমার মামা হয়। তো আমাদের এখানে একটা বড় বিল আছে। তো বিলে বন্যার পানিতে তো সবাই জানেন যে কম বেশি মাছ আসে, এবং মাছ না থাকলে সবাই মাছ মারতে যায় রাত্রে। জি। তো মামাদের সঙ্গে আমিও রাত্রে একদিন মাছ মারতে গেছি। তো আমাদের ওখানে একটা ভাটা আছে, ইটের ভাটা। তো ওই বিল দিয়ে আমরা মাছ মারতে মারতে ভাটার দিকে রওনা দিই। আচ্ছা, ভাটার ওখানে নাকি সবাই বলে যে এখানে মাছ প্রচুর আছে। তো ওইখানে যাওয়ার পথে কৃষি ডিপ্লোমা বললে সবাই চিনবে, গাইবান্ধা কৃষি ডিপ্লোমা। জি, এটিআই। হ্যাঁ, এটিআই। তো ওই ভাটা যাওয়ার আগে কৃষি ডিপ্লোমার এটিআই একটা ছোট একটা পুল আছে, যেটাকে আমরা পুল বলি। আচ্ছা। তো ওই পুলের ওইখানে সুইচ গেটে মাছ পাওয়া যায়, কারণ ওইখানে এটিআইতে পুকুর আছে কয়েকটা। তো ওইখানে আমরা 4 জন গেছি, আর বাকি যে দলটা ছিল ওরা গেছে অন্য সাইডে। তো ওই সুইচ গেট বা পুল যেটাই বলি, ওইখানে গিয়ে ওইখানে একটা গাছ আছে, শিমলার গাছ। আর পাশে আর একটা গাছ আছে, অনেকে যাদের বাসা গ্রামে তারা চিনবে, ঢ্যাপঢেপির গাছ। আচ্ছা। তো ওই গাছের ওইখানে দিনেতে মানুষ যাইতে একটা নার্ভাস ফিল করতো। তো এখন মাছের নেশা ভাই, বড় নেশা। তো এখানে আমরা ফোনে, তখন আমাদের কাছে লাইট ছিল না, ফোনের লাইট আর ক্যাটা নিয়ে আমরা এখানে মাছ মারতে গেছি। বেশ ভালোই কিছু মাছ পাইলাম। পাইতে ওই শিমুল গাছের নিচে বড় বড় 2-3টা মাছ দেখা যাচ্ছে। তো আমাদের ভিতর থেকে একজন গেছে, গিয়ে মাছ 2টা ধরছে, বাকি 2টা চলে গেছে। তো 2টা ধরার পর এখান থেকে নিয়ে ও হচ্ছে আর ব্যাগে রাখছে। তা আমরা ওইখান থেকে এক পা করে আগাই, কিছু মাছ পাইতে ওর ঝুলিতে যে মাছ 2টা রাখলো, ওই মাছ ওইখানে অটোমেটিক বাড়তিছে। এক পর্যায়ে যাওয়ার ব্যাগ হয়ে গেল ভারী, যে নিজে ধরতে পারতিছে না।
তো এমন করতে করতে আবার আমরা যখন ব্যাগটা খুলি ওই দুটা মাছই দেখা যায়। আচ্ছা। আবার ব্যাগ বন্ধ করে আবার আমরা আগাই, আবার ওর ব্যাগ তোলা যায় না। হুম এক পর্যায়ে পানির ভিতরে পড়ে গেছে ব্যাগ তুলতে গিয়ে। হুম তো এইবার যাইতে যাইতে হুট করে ওর পা আটকে গেছে। ওই গাছ থেকে বেশ কিছু না 15 থেকে 20 হাত আমরা আগে গেছি, হুম। ওর পা আটকে গেছে ওইখানে। আচ্ছা। ওই সীমা অতিক্রম করতে পারতেছে না। হুম তো ওই সীমা অতিক্রম করতে পারতেছে না, তো আমরা ওইখানে গিয়ে দাঁড়ালাম। আমরা বললাম কি হয়েছে মামা? আমি বললাম কি হয়েছে মামা? তো বলতেছে যে আমার পা কেন জানি উঠতেছে না। তা আমরা ভাবলাম কাদর ভেতরে হয়তো পা আটকাই গেছে বা কোনো গর্ত আছে এখানে। আচ্ছা। তো 4 জনে আমরা টানাটানি করার পর ওর পা তুললাম। হুম তোলার পর ওইখান থেকে মাছ দিয়ে ভরা ওই জায়গাটা, পানির চেয়ে মাছ বেশি দেখা যাচ্ছে। হুম রাত বাজে প্রায় 12:30 একটার মতো। হুম তো আমরা খুব খুশি হয়ে এখানে মাছ ধরা শুরু করলাম, অন্যদেরকেও ডাকলাম। হুম। ডাকার পর মাছ আমরা যত ব্যাগে রাখি ততই মাছ নিচে পড়ে যায়। আচ্ছা। ব্যাগে রাখি নিচে পড়ে যায়। শেষে ওর ব্যাগে যে 2টা ছিল ও 2টা এক লাফ দিয়ে বিল থেকে পুকুরে গেছে। হুম তো ও আবার পুকুরে নামছে মাছ ধরার জন্য। পুকুর থেকে মাছ আবার ডাঙ্গায় গিয়ে ওই শিমুল গাছের গোড়ায় গেছে, আবার যেখানকার মাছ ওইখানে গেছে। হুম হুম। তো এও আবার শিমুল গাছের নিচে এক গেছে, গিয়ে হুট করে ওখানে আসে। আমরা ভাবতেছি যে ও মাছ ধরতেছে, আমরা এখানে মাছ ধরতেছি। হুম এমন করতে করতে আধা ঘন্টা হয়ে যায়, আমাদের মাছ মারা শেষ, ও এখনো আসে না। হুম ওরে আমরা ডাকিও বলে যে আর কয়েক মিনিট দাঁড়া, আমার মাছ ধরা হয়েছে। আর করতে করতে আমরা আগাই গেলাম, গিয়ে দেখি ও লাইটও বন্ধ, কেটাও হাতত নাই, কিছুই নাই, ও একদম দাঁড়া হয়ে আছে গাছের নিচে। উপর থেকে 2-3 জন ওর দিকে তাকাই বলতেছে মাছ তুই কাঁচাই খাবি নাকি পাকা খাবি বল। তো আমরা হাসিনি মজা মুখে বলতেছি এ তুই এগুলো আবল তাবল কি বলতেছিস, মাছ কি কখনো পাকা হয়? হুম। মাছ হয় রান্না হয় না সিদ্ধ হয়? আচ্ছা। তো ও বলতেছে আরে এগুলোকে আমি বলতেছি, আমার নতুন 2টা বন্ধু বাড়াইছে এখানে, আচ্ছা। ওরা আমাকে খাওয়াবে বলতেছে। আমরা তখন মজা নিচ্ছি যে তুই পাগল হয়েছিস, সাথে আমাদেরকে পাগল বানাবি। এমন করতে করতে হাসিতে বলে কি আয় তোরাও খাইলে আয়, আমরা একসঙ্গে খাই। আচ্ছা। পরে বললাম তুই এখান থেকে চলে আয়, জায়গাটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে, তো এদিকে আয়, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। জি। ও বুঝতেছে না। পরে ওরে কাহিনী দেখে আমাদের এখান থেকে আরেকটা ছেলে গেছে, ওরে চাচাতো ভাই হয়। হুম হুম। ও যা হোক টানতেছে, ও আসতে পারতেছে না, এও আটকে গেছে ওইখানে। আচ্ছা। আমরা আশপাশের লোকজনকে ডাকতেছি, বিলে অনেক লোক ছিল, আমরা দেখতেছি যে আমাদের পাশে লোক আছে, কিন্তু ওনারা আমাদের দেখতেছে কিনা এটা ঠিক জানি না। হুম আমরা এই যে চিল্লাচ্ছি, লাইট দিয়ে লাইট মারতেছি ওনাদের দিকে, ওরা কেউ আমাদের দিকে ফোকাস দিচ্ছে না। হুম। তো তখন আমরা তো তখন ছোট ছিলাম, প্রায় 6-7 বছর আগে ঘটনা, তখন তো আমরা সবাই ছোট ছিলাম। তো আমরা তো আর অতটা বুঝতাম না যে কোনখানে গেলে কি হবে না হবে। আমরা ছিলাম যে মাছ সবাই ধরে আমরাও ধরবো। হুম এমন করতে করতে আমরা চিল্লাই, কেউ শুনতেছে না। হঠাৎ এক গাছ থেকে একটা আলোর মতন নেমে আসলো, তো সেই সময় আমরা সবাই দিকে অনাদৃষ্টিতে তাকাই আছি, আমাদের নজর যেন এখান থেকে সরতেছেই না। তো এমন করতে করতে এক পর্যায়ে আমরা ওইখান থেকে দৌড়াতে শুরু করলাম, ওদের 2 জনকে সঙ্গে নিয়ে আমরা দৌড়াতে শুরু করলাম। আচ্ছা। দৌড়াতে দৌড়াতে আমরা যতই দৌড়ে আমাদের রাস্তা আগাচ্ছে না। এমন করতে করতে আমরা যাইতে যাইতে আমাদের ফোনের চার্জও শেষ, ফোনের চার্জ শেষ, আবার আমাদের কাছে তো লাইট নেই, আমরা কেমনে কি করব। হুট করে আমরা আমাদের কিছু এলাকার যাই বলেন, যেহেতু আমার নানার এলাকা, হুম নানা মামা এইরকম হবে, ওনাদের এখানে আমরা পৌঁছে যাই। ওইখানে যাওয়ার পরে ওরা বলছে তোরা কই গেছিলি? হুম আমাদের শরীর চলতেছে না, আমরা ওখানে বসে গেছি একদম নিস্তব্ধ হয়ে। আমরা বললাম আমার মাছ ধরতে গেছিলাম শিমুল গাছ এবং ঢ্যাপঢেপি গাছের নিচে। হুম। বলে আরে পাগল, দেখা দিনে মানুষ যেতে ভয় করে, তোরা রাত্রে গেছিস। রাত্রেবেলা গিয়েছিস সেখানে? হুম আবার আমাদের এখানে মানুষের কোনো ক্ষতি হইতো না, কিন্তু যে গবাদি যে পশু ছিল, হুম। গরু ছাগল, এইটাইতে সবাই জানে যে এইটাইতে গরু ছাগলের আনাগোনা বেশি। হুম হুম। জি। তো ওইখানে নাকি গরু ছাগল বেশি মারা যাইতো আচ্ছা। ওই গাছের নিচে।
সবই ঠিক থাকতো, শুধু গরু ছাগলের মাথা থাকতো না এবং দুই পাশে যে পাঁজর থাকতো না, তাছাড়া পা সবই থাকতো। তো বললো এখানে তো তোরা জানিস যে কয়েকদিন পর পর এখানে গরু ছাগল মারা যায়, তোরা এখানে কোন হিসাবে গেলি? বললাম আমরা তো গেছি মাছ ধরানোর সাথে, ওইখানে মাছ ভালো পাইছি, আমরা এখানে গেছি। তো এমন বলতে বলতে ওনারা বলতেছে যে তোরা চলে যা, এখানে থাকিস না। ওনার মধ্যেও আমরা অস্বাভাবিক আচরণ পাচ্ছি। বলতে বলতে উনি আমাদেরকে এখানে পাঠাই দিয়ে উনি আবার ওই গাছের দিকে যাচ্ছে। আচ্ছা, উনি আবার ওই গাছের দিকে যাচ্ছে, বলতেছে এদিকে অনেক মাছ দেখা যাচ্ছে, আমি যাবো ওই দিকে। আমরা বললাম আমাদের তো ঘটনা শুনলেন, এখানে আপনি আবার কোন হিসেবে যাচ্ছেন? তো আমার এক মামা বলল যে বাদ দে, উনি যেহেতু এত বলতেছে যাবে এখানে, আমাদের গল্প শোনার পরেও, আমাদের থেকে শোনার পরেও যাক ওনাদের একটু কাহিনীটা দেখি আমরা। আমি বললাম ওনারা যাক, ঠিক আছে, আমাদের যাওয়া যাবে না। তো এটিআইতে বেশ কিছু পুরাতন কড়াই গাছ বা যে গাছ বলুক, কিছু মোটা মোটা গাছ আছে ওইখানে। জি। তো আমরা একটা গাছের নিচে বসে ওনার দিকে দেখতেছি, মানে গাছ থেকে আমাদের বাড়ির দূরত্ব অল্প, শুধু যে সীমানা অতিক্রম করলেই আমাদের বাড়ি। আচ্ছা। তো আমরা ওখানে বসে দেখতেছি, উনি গেল, উনি যাওয়ার পর উনি মাছ নিয়ে আসলো, কয়েকটা শিং মাছ যেটাকে আমরা শিং মাছ বলি, রাইট, এবং কয়েকটি তেলাপিয়া মাছ না কি যেন মাছ বলে, যাই হোক অতটা আমার মনে নাই। এই মাছ নিয়ে এসে বলতেছে দেখ তোরা যে গেলি তোরা তো পালি না, দেখ আমি যাই নিয়ে আসলাম। আমরা বললাম যেহেতু আপনারা পাইছেন এগুলো তো আমাদেরকে ভাগ দেওয়া উচিত, কারণ আমরা এখানে প্রথম গেছিলাম, আমাদের কথাতে আপনি গেছেন। আচ্ছা। বলতেছে যে ওইখানে যদি জীবনটা আমাদের, তো তোরাকে জীবন দিয়ে আসতি। এই কথা শুনে আমাদের ভয়টা আরো বেশি হইলো, আচ্ছা, যে উনি আমাদেরকে নিষেধ করে, উনি আবার জীবন দেওয়ার কথা বলে উনি নিজে এখানে গেল, নিশ্চয় অস্বাভাবিক কিছু আছে। তো এইটা বলে আমরা বাড়ির দিকে যাই। তো ওইখানে যাওয়ার পরে এলাকার লোকজন কই গেছিলা মাছ মারতে, দেখি কত মাছ পাইছো। আর বন্যার সময় সবাই আতঙ্কে রাস্তাঘাটে বেশিরভাগ সময় থাকে। তাই আমরা দেখাইলাম আমাদের ঝুলিতে মাছ নেই, গ্রামের দিকে ঝুলি বলে, ব্যাগ বলে, যা বলে, তো মাছ নেই। একজনের ব্যাগে হচ্ছে 2টা শিং মাছ, একজনের ব্যাগে হচ্ছে 2টা পুঁটি মাছ, যা বলি আমরা পুঁটি মাছ। একজনের ব্যাগে হচ্ছে একটা লাইট, একটা ছিল সুপারি। আর একজনের ব্যাগে ছিল শুধু ওই যে আমাদের যে স্যান্ডেলগুলো ছিল ওইগুলো। আচ্ছা, মানে বলতে আমরা মাছ তেমন পাইনি। তো ঘটনাটি বড়, এগুলো বলতে গেলে সময় লাগবে, যে সময় হাতে কম, তো আমি দীর্ঘ করবো না। তো ওইখানে যাওয়ার পরে এলাকার লোকজন বলে যে কি হয়েছে বল। আমরা বললাম যে আমাদের সঙ্গে কি হয়েছে, ওইখানে রাত্রে কেউ যায় না, ওইখানে অনেক অস্বাভাবিক কারণ হয়, কাহিনী হয়। তো বলতেছে যে না এগুলো তো দিনে, তো এখানে তো আমরা তো কেউ যাই না, রাত্রে তো যাওয়ার প্রশ্নই আসে না। তোরা কি সত্যি গেছিস নাকি তোরা আমাদেরকে মিথ্যা বলতেছিস? আমরা বললাম যে আমাদের কথা সত্য মনে করলে সত্য, মিথ্যা মনে করলে মিথ্যা। কারণ এখানে যাদের সঙ্গে যে ঘটনা ঘটে সেটা শুধু সেই বুঝতে পারে। রাইট। এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো অনেকের কাছে অনেক রকম মনে হইতে পারে, কিন্তু যখন যার সঙ্গে ঘটনাটা ঘটে তখন সে বোঝে যে তার মনের ভিতর দিয়ে কীরকম একটা চলে। তো ভাই আমি এখানে আর কিছু দীর্ঘ করবো না, যেহেতু সময় শেষের দিকে, রাত অনেক হয়েছে। সময় থাকলে আরও কোনো একদিন আসবো, আপনাদের সঙ্গে আবারও গল্প নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। শেষের ঘটনাটা আসলেই চমৎকার ছিল। আমি সোহান ভাইকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই, সেই সাথে আমাদের অতিথি যারা ছিলেন তাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ এবং শুভকামনা। তো আসলে আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককেই অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সবার জন্যই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। এই ভূতবেলা এপিসোডে আমি রাতুল ছিলাম আপনাদের সাথে, আমার সাথে রয়েছিল শাহাদুল এবং আজকের অতিথিরা, এবং ক্যামেরার ওপাশে আমাদের ফ্রিকোয়েন্সিতে শুনছিলেন এবং আমাদের বিভিন্ন মাধ্যমে যারা আমাদেরকে শুনছিলেন তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। শুভরাত্রি, শুভ বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।